হ্যাঁ, মারা মানে যেতে সামনে পারে। যে আসলো তাকেই মারবো আমি, হ্যাঁ। আর কোনো কথা নেই। তো রাস্তায় পিটাপিটি করা তো তোমাদের কাজ না, পড়াশোনা করো, ভালো না, জি, ফ্যামিলির ছেলে পেলে। ইন্টারে পড়ে বাচ্চা বাচ্চা ছেলে, তারা বলতেছে ভাই এখন তো আর সম্ভব না, সারা দেশে যদি আন্দোলন শেষও হয়ে যায়, আমরা আবু সাইদ ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা ভাই ঘরে যাব না। এটা আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা হয়ে গিয়েছিল। একটা হসপিটালে যদি এত জালিয়াতি হচ্ছে লাশের সংখ্যা নিয়ে, তার মানে বাংলাদেশের কত হসপিটাল? আচ্ছা, এখানে একটা খুব আজব ঘটনা হলো ভাই, মানে এটা আমি আর কয়েকজনের সাথে বলেছি। আমি মেসেজ করছিলাম এক একজনকে, একজনের নাম্বার, আমি আচ্ছা নাম সহ বলি, সাফওয়ানের নাম্বার, সাফওয়ান আমাদের ফ্রেন্ড, সে উত্তরায় ছিল। আমি সাফওয়ানের নাম্বার দিচ্ছি, কিন্তু কিভাবে যেন রাউন্ড হয়ে ওর কাছে কল না গিয়ে হচ্ছে অন্য আরেকজনের কাছে কল যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাফের আরেকটি আলোচনায়। আমি শাফায়াত আপনাদের সাথে যথারীতি আছি। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা, মির্জা ভাইও আছেন। মির্জা ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা আমাদের এই চ্যানেলের একটা নতুন সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি, এবং যেই সিরিজে আমরা হচ্ছে গিয়ে কিছু বিশেষ মানুষের সাথে কথা বলবো। এই মানুষগুলো হচ্ছে তারা যারা আমাদের বাংলাদেশের যে বিপ্লব হয়ে গেল, এটাকে আমরা আমি এটাকে শুধু কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন নামে আমি আর অভিহিত করতে চাই না। এটা আমাদের কাছে একটা গণ অভ্যুত্থান, একটা ছাত্র জনতার অভ্যুত্থান। এটা আমার কাছে একটা বিপ্লব, একটা গণমানুষের একটা বিপ্লব। তো এই বিপ্লবে যেই আমাদের তরুণরা আহ রাস্তায়, রাজপথে সামনে থেকে যারা হচ্ছে গিয়ে এই ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, যারা স্লোগানে যারা ঝড় তুলেছে, যারা নিজের আহ পুলিশের বা ছাত্রলীগের বা যুবলীগের গুলির সামনে যারা যারা একদম নির্ভয়ে যারা বুক পেতে দিয়েছে, আমরা সেই সব অকুতোভয়ে আমাদের রাজপথের যারা সৈনিক যারা ছিল, আমরা তাদের মুখ থেকে তাদের সরাসরি তাদের অভিজ্ঞতাটা শুনবো। এবং এই আমাদের যে সিরিজটা, এই সিরিজটার আমরা আমরা এই জন্য আমরা নাম দিয়েছি আহ রাজপথের গল্প। তো আমাদের রাজপথের গল্প সিরিজের আজকে প্রথম আমাদের যে পর্বটা, তো সেই পর্বে আমাদের আজকের অতিথি আহ, আমার খুবই পছন্দের এবং আমার খুব প্রিয় একটা ছোট ভাই, শেখ ফাহিম ফয়সাল। কেন ছোট ভাই বলছি, কারণ মানে শুধু সে আমার মানে বয়সে ছোট সে কারণে না। ছোট ভাই এই কারণে বলছি কারণ আমি যেই কলেজ থেকে এইচএসসি পাশ করেছি, ঢাকার পিলখানায় যে রাইফেলস পাবলিক কলেজ, বর্তমানে এটার নাম পরিবর্তন হয়ে নূর মোহাম্মদ পাবলিক কলেজ। তো আমরা একই কলেজ থেকে, ফয়সাল সেও এইচএসসি পাশ করেছে আমার 15 বছর পরে। তো ফয়সাল, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাকে আমাদের চ্যানেলে। তো আমি যদি ফয়সালের ওয়ালাইকুম আসসালাম। আহ একটু ছোট্ট একটা একটা পরিচয় আমি দিতে চাই। ফয়সাল হচ্ছে গিয়ে 2019 সালে আহ পিলখানার নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করে, এবং বর্তমানে ঢাকায় তিতুমির সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগে লেখাপড়া করছে। এছাড়া 2023 সাল থেকে সে ঢাকায় যে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর, সেই জাদুঘর কর্তৃক পরিচালিত মুক্তিযুদ্ধে বাংলাদেশের বা ঢাকার যারা ডোম বা পরিচ্ছন্নতা কর্মী, তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে একটি চলমান একটা রিসার্চ টিমেরও সদস্য ফয়সাল। মানে গ্রেট জব। আই এম শিওর আমরা ইনশাল্লাহ যখন তোমাদের এই রিসার্চটা শেষ হবে, আমরা অনেক নতুন অনেক কিছু জানতে পারবো তোমাদের কাছ থেকে। ফয়সাল হচ্ছে কি একজন মিউজিশিয়ানও বটে। সে ঢাকায়, আমি জানি যে কাওয়ালি, একজন উদীয়মান কাওয়ালি গায়ক হিসেবে ফয়সালের বেশ ভালো সুনাম আছে, নামডাক আছে। তো এই শখের বশেই এই মিউজিকটা শুরু করা, এবং আমরা এই মিউজিকটা থেকে আস্তে আস্তে কিভাবে ফয়সাল হচ্ছে কি এই আন্দোলনের সাথে জড়িয়ে গেল, আমরা এটা খুব আমার আমার মনে হয় একটা ইন্টারেস্টিং গল্প। তো ফয়সাল প্রথম হচ্ছে কি তার মানে রাজপথের আন্দোলনের প্রথম অভিজ্ঞতা 2018 সালে, যখন ঢাকায় কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। তো সেই আন্দোলনে সে তখন মাত্র কলেজে পড়ে, এইচএসসি তে পড়ছে, এবং আমরা জানি যে ধরেন পিলখানাতে আমি যেহেতু একই কলেজে পড়েছি, আমাদের ওখানকার নিয়ম শৃঙ্খলা অত্যন্ত কঠিন। আমাদেরকে ইউনিফর্ম পরে ক্লাস করতে হয়। তো এই ছেলেটা সেই ইউনিফর্ম পরা অবস্থায় হচ্ছে কি 2018 সালের সেই কোটা বিরোধী আন্দোলনে সে ছিল, এবং এই ইউনিফর্ম পরে, কলেজের যে ইউনিফর্ম সেটা পরে এই আন্দোলনে যাওয়ার জন্য পরবর্তীতে তাকে বেশ ঝামেলাও পোহাতে হয়েছে।
তো আর তার এই যে মিউজিকে অর্থাৎ কাওয়ালির যে তার যে পথ চলাটা, এটা মোটামুটি শখ থেকেই, এবং সেই শখ থেকে আস্তে আস্তে তার একটু তার বেশ ভালো পরিচিতি সে লাভ করেছে। এবং 2021 সালে আপনাদের যদি মনে থাকে, অনেকেরই হয়তো মনে থাকার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কাওয়ালি টিএসসি তে কাওয়ালি নামে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু যেই অনুষ্ঠানটা আমাদের ছাত্রলীগের তাদের কারণে সেটার হয় নাই। তারা এসে সেই সেই অনুষ্ঠান স্থল তারা পণ্ড করে দেয়, তারা ভাঙচুর করে ওখানকার তাদের সমস্ত স্টেজ চেয়ার টেবিল সবকিছু তারা ভাঙচুর করে, যে কারণে অনুষ্ঠানটা হয় নাই। তো ফাহিমের সেই অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল, এবং এই অনুষ্ঠান থেকেই আস্তে আস্তে তার হচ্ছে গিয়ে আমাদের এই যে আজকের যে আমাদের যে যে রাজপথের যে বিপ্লব, যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যারা সমন্বয়ক ছিল, সেই অনুষ্ঠানের প্রেক্ষিতেই আমাদের এই আজকের অনেক সমন্বয়কদের অনেকের সাথে আহ ফয়সালের হচ্ছে গিয়ে পরিচয় এবং বন্ধুত্ব, এবং আস্তে আস্তে সেটা বৃদ্ধি পায়। এবং এভাবেই হচ্ছে গিয়ে আমাদের ফয়সাল আমাদের এই 2024-এর আমাদের যে অগ্নিঝরা বর্ষা, এই বর্ষার এই এই বিপ্লবে ফয়সাল চলে আসে। প্রথম দিন থেকেই সে রাজপথে ছিল, রাজু ভাস্কর্যের সামনে শাহবাগে স্বরচিত গান গেয়েছে, স্লোগান দিয়েছে, এবং সেই ছাত্রলীগের যে প্রথম যেদিন হামলা, সে হামলার সম্ভবত শিকার হয়েছে। এবং আমার আমার যতদূর মনে পড়ে ফয়সাল, আমি তোমার ছবি দেখছিলাম যে টিয়ার গ্যাসে যে তুমি তুমি তোমার জি। তোমার মুখের মধ্যে পেস্ট মাখা, আমি এরকম একটা ছবিও আমি দেখেছিলাম। আহ আর আন্দোলনের সময় মূলত তার অবস্থান থাকতো শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি এবং মহাখালী, এই তিনটা স্পটে। তো যাই হোক, আমি আমি একটু সময় নিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমার মানে ওকে নিয়ে আমি যত কম কথা বলবো আমার মন ভরবে না। তো যাই হোক, মির্জা ভাই, আমরা আমরা মনে হয় শুরু করি। আপনি আপনি যদি প্রশ্ন করতে চান ফাহিমকে। হ্যাঁ, ফয়সাল, ওয়েলকাম টু আওয়ার শো। Thank you. তো ফয়সাল, আমাদের স্পেশাল কিছু কারণ আছে এই এপিসোড গুলো করার পিছনে। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে অনেকেই স্পয়েল অফ দ্য ওয়ার যে পায়, বা আমাদের ভূমিকা যদি আমরা ধরি, আমরা 15 বছর ধরে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লেখালেখি করতেছি, এবং আম, মানে আমরা যেই জনমত এটা তৈরি করারই করতেছি। কিন্তু মাঠের মধ্যে যেই ব্যাপারটা, যেই যুদ্ধটা হয়েছে, সেটা নিয়ে আমাদের কিন্তু বিদেশ থেকে আমাদের মানে সংযোগটা খুব কম ছিল। আমরা ছবি দেখছি, বিভিন্ন বিভিন্ন জিনিস হইতেছে, কিন্তু সেই ফিলিং গুলো আমরা ক্যাপচার করতে চাই। এবং আমরা মনে করি, আজকে জাহেদ ভাই একটা ভিডিও তৈরি করছে এটা ব্যাপারে, যে মাইক্রো লেভেলে এই যে আম, এই যে যুদ্ধটা হলো, এই যে বিপ্লব হলো, সেটা এত ইম্পর্টেন্ট, এত মানে সাহসিকতা, যে মানে পার্সোনালি আমার মনে হয় যে আমি যদি মানুষকে বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে বুকে নিতে পারতাম বা ই করতে পারতাম, যে তাহলে আমার মনটা ভরতো। যে মানে তাদের যেই সাহসিকতা, যে একটা অস্ত্র ছাড়া এরকম একটা ট্রেন বাহিনীর বিরুদ্ধে মানুষ মারা যাইতেছে, তারপর দাঁড়ায় যাইতেছে। তো সেগুলা ক্যাপচার করার জন্য আমরা এই সিরিজটা করতে মানে চাইতেছি, এবং মানুষকে জানাতে চাই যে সেই সময় মাঠের মধ্যে কিরকম তাদের অনুভূতি ছিল, কেন তারা এইভাবে দাঁড়ায় গেল। এর আগেও তো অনেকগুলো আন্দোলন হয়েছে। তো এটা আমরা ক্যাপচার করতে চাই। তো তুমি আমাদের বলো যে একদম শুরু থেকে, মানে তোমার মনের মধ্যে কি ছিল, কিভাবে তুমি মানে শুরু করলা, মানে একদম প্রথম দিন থেকে আন্দোলনের কি কি হয়েছে, সেই মোমেন্ট গুলো আমাদের যদি বলতে হয় তাহলে ভালো হতো। আমি তাহলে শুরু করছি। ধন্যবাদ সাফেদ ভাই, মির্জা ভাই। মূলত সাফেদ ভাই যেটা বললেন, আমার মূলত টিএসসি তে যে কাওয়ালি হওয়ার কথা ছিল, যেটা আমরা শুরু করেছিলাম, যেটা ভাঙচুর করা হয়েছে পুলিশের গুন্ডাদের দ্বারা। এর আগে 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলনে আমরা যখন জয়েন করি, তখন থেকেই দেখলাম যে আমাদের কলেজ লেভেলের স্টুডেন্ট আসলে, মানে আমরা আচ্ছা যখন ফয়সাল, দেখলাম। তোমার মাইক্রোফোনের ভলিউমটা একটু বাড়ানো যাবে? আচ্ছা, আমি তাহলে এখন কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন পরিষ্কার, ঠিক আছে। ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ। তো 18 সালে আমরা যখন সেই মানে আন্দোলনে যোগ দেই, এবং আমার একদম ক্লিয়ার মনে আছে, আমরা জাস্ট 11 জনে গিয়েছিলাম কলেজ থেকে, এবং তখন কোনো কলেজ স্টুডেন্ট ছিল না। এবং আমরা যখন ঢুকছিলাম আন্দোলনে, সবাই মোটামুটি অবাকই হচ্ছিল যে কলেজ ড্রেস পরা অথবা মানে এই ধরনের মানুষ যে এসে যুক্ত হবে, সেটা তখন হয়তো ভাবা হতো না। তো পরবর্তীতে আরো অন্যান্য কলেজ এসে যুক্ত হয়। তো পরবর্তীতে কলেজ লাইফ শেষ, আমরা ভার্সিটিতে চলে আসলাম। তো তারপর থেকে হচ্ছে বিভিন্ন জনের সাথে কানেকশন, এবং আমার আগে থেকেই যেহেতু
পলিটিক্স এর এই জিনিসপত্র হয়তো কোট আনকোট পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো যোগ সাজস নাই, কিন্তু এই পলিটিক্যাল ব্যাপার স্যাপার খুবই আগে থেকেই ভালো লাগে। তো মানে আগে থেকে দেখতাম, যেমন 18-তে শাহেদ আলম ভাইকে খুব দেখতাম। হ্যাঁ, এরকম তখন ইলেকশনের সময় খুব সার্কাজম করে ওনারা টক শো করতেন। তো আহ, পরবর্তীতে হচ্ছে আমি ডিরেক্ট চলে আসছি হচ্ছে আমাদের টিএসসির কাওয়ালির ওখানে। এবং এখন যারা সমন্বয়ক আছেন, ওই তাদের প্রায় সবার সাথেই হচ্ছে তখন থেকে যোগাযোগ। এবং সবাই নিপীড়িত হয়েছে নিজস্ব ক্যাম্পাসে। আমরা সব একদম নিজের চোখে দেখেছি। আমি তখন স্টেজে ছিলাম যখন ভাঙচুর শুরু করা হয়, দুইবার করা হয়েছে। প্রথমত মানে করে পারে নাই, পরে দ্বিতীয়বার হচ্ছে আরো বেশি লোকবল নিয়ে এসে তারা সেটা ভাঙচুর করে, অনেকে আহত হয়, রক্তাক্ত হয়। তো রেদওয়ান, সরি, পরবর্তীতে ফয়সাল, ফয়সাল, ভাই, এটার সম্ভবত নেতৃত্বে সাদ্দাম ছিল, ইফ আই এম নট রং, তাই না? এই যে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের, ও ছিল না এটা নেতৃত্বে, এই যে ভাঙচুরটা? আমরা পরবর্তীতে যতটুকু শুনলাম, ওনার নামে শুধু দেখেছি যে যে ওনার নেতৃত্বে এটা হয়েছে। এবং এটাও শুনেছি পরবর্তীতে যে এটার কারণেই নাকি উনি পরবর্তীতে ওই ছাত্রলীগের একটা বিরাট পদে আসীন হতে পেরেছিলেন। হুম। তো আমরা সেদিন আহ, তারপর থেকে মোটামুটি তাদের সাথে আমি যতবারই টিএসসি বা শাহবাগে গেছি, তাদের সবার সাথে কথা হয়েছে, মাঝে মাঝে বসার চেষ্টা করেছি। তারপর আমাদের প্রতি বছর মিলাদুন্নবীর একটা প্রোগ্রাম হয়। সেটা হচ্ছে আমাদের এক ভাই আছেন সজল ভাই, তিনি সেটা করেন। তো সেখানেও আবার আমরা এক হয়ে আমরা আমাদের মতো কালচারাল কাজ টাজ করতাম, কিন্তু আবার সেই পলিটিক্যাল কথাবার্তাও হতো নিজেদের মধ্যে। তো এইভাবে আর কি প্রতি বছর দেখা সাক্ষাৎ, এবং টিএসসি তে গেলেই তো তাদের সাথে আরো আড্ডা, আরো আলাপ এগুলো হতো। বিভিন্ন সময়ে আরো অনেক দাবি দাওয়া নিয়ে অনেক কাজ হয়েছে। তো এই বছর যেটা শুরু হয়েছিল প্রথমে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আন্দোলনটা ছিল, যখন ও শাহবাগের এই পাশ পর্যন্ত আসে নাই, তো তখন জাস্ট দেখছিলাম, এবং মানুষ খুবই মানে শিওর ছিল না জিনিসটা কি আসলে কাদের আন্দোলন। তো পরবর্তীতে হয়তো 2 বা 3 তারিখ হচ্ছে শাহবাগে সেটা আসে, মানে রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে। তো তখন হচ্ছে আমি এর আগের দিন রাত্রে আমি একটা গান লিখি কোটা সংস্কার নিয়ে। তো সে সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ছিল, একটা ফেসবুক গ্রুপ আছে এখনো। সেখানে হচ্ছে আমাদের এক ছোট ভাই রিফাত রশিদ, যে কিনা ওই যে আজ সমন্বয়করা যখন আহ, মানে গুম হলো, তখন এরপরে যারা আসলো সেকেন্ড ধাপে, রিফাত রশিদ মনে থাকার কথা হয়তো, যে রেড হুম। প্রোফাইল পিকচার দেওয়ার কথা যে বলেছিল। তো ও বললো যে ভাই আসেন এখানে, মানে আমাদের সাথে আসেন, তার গান টান করেন, সাথে থাকেন। তো পরের দিনই হচ্ছে আমি গেলাম, এবং ওই দিন থেকে এভরিডে আমি ছিলাম একদম লাস্ট ডে পর্যন্ত। আচ্ছা, তো এর কবে মধ্যে থেকে ছয় শুরু সাত দিন হয়েছে আন্দোলনটা? 4 তারিখ থেকে নাকি? তুমি কবে থেকে যাওয়া শুরু করছো? হ্যাঁ, 4 তারিখে শাহবাগ থেকে, মানে মোটামুটি আচ্ছা, আচ্ছা। ওইভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো তারপর ওখানে আমি আমার স্বরচিত একটা ওই দিন প্রথম লিখেছিলাম গান, সেটা গাই, কিছু টুকটাক স্লোগান দিই। তারপর একবার একবার গাওয়ার পরে হচ্ছে আমি ওখানেই ছিলাম, আশপাশ থেকে পরে আবার রিকোয়েস্ট আসলো যে আবার এই সেম গানটা গাওয়ার জন্য। তো এরকম ভাবে কয়েকবার গাইলাম। পরবর্তীতে আরো আরেকটা গান লিখেছিলাম, এরকম আমার কয়েক 4-5টা গান লেখা হয়েছিল এই তখন পর্যন্ত কোটা সংস্কার। আচ্ছা, আচ্ছা। এবং আমি আহ মানে ভাবছি যে জিনিসটা আসলে যদি ধাপে ধাপে ব্যাখ্যা করা যায় ভালো হয়। যেমন আহ, জুলাই 15 পর্যন্ত, জুলাই 15 পর্যন্ত একটা ধাপ। এটা কিসের জন্য বলছি? কারণ সেদিন হচ্ছে আমাদেরকে মোটামুটি সশস্ত্র ভাবে হামলা করা হয়, হ্যাঁ, ছাত্রলীগ মোটামুটি। ছাত্রলীগ। এবং হ্যাঁ, আমরা রাজু ভাস্কর্য থেকে হচ্ছে মিছিল নিয়ে, এর আগে আমাদের কাছে খোঁজ একটা এসেছিল, একটা নিউজ যে অমর একুশে বা কোনো একটা হলে হচ্ছে অ্যাটাক করছে। তো পরে আমরা রাজু ভাস্কর্য থেকে খুব বড় মিছিল নিয়ে হচ্ছে আমরা সেদিকে যাই। আহ, মূলত সেদিকে যাই না, আমরা ক্যাম্পাসের ভেতর দিক থেকে জাস্ট একটা রাউন্ড দিতাম, যে বোঝানোর জন্য যে আমরা আসলে অনেকজন। তো আমরা সেখানে গেলাম, এবং খুবই, এখন কি বলবো এটাকে, মানে কাপুরুষিত, কাপুরুষোচিত কথা হচ্ছে, মেয়েরা ছিল হচ্ছে আমাদের মিছিলের একদম সামনে। কিন্তু যখন দেখলাম যে ছাত্রলীগের অনেকে হচ্ছে লাঠি সোঁটা নিয়ে অপেক্ষা করছে, তো তখন আমাদেরই কিছু অংশ পেছনে, কিছু অংশ সামনে চলে গেল, যে মেয়েরা যেন মধ্যের দিকে থাকে।
তো তখন দেখা গেল পেছন দিক থেকেও ছাত্রলীগ আসছে। তখন মোটামুটি একটু বিচ্ছিন্ন হয়ে গেল। মেয়েরা যারা পেছনে ছিল তাদেরকে প্রথম অ্যাটাক করা হয়। মানে এটা হ্যাঁ, খুবই কি বলবো আর, মানে ভাই তোরা আয়, ছেলেদের সাথে লাগ, ওরা মেয়েদেরকে প্রথম অ্যাটাক করলো। না এটা তো এবং ওদের তারপর থেকে এগেনস্টে কাজ করছে। বিচ্ছিন্ন। এ, সেই ছবিগুলো তো মানে সারা দুনিয়াতে ছড়াই গেছে, এবং জি। মানে পুরো আগুনের স্ফুলিঙ্গের মতো তোমার ছড়াই গেছে তো সেই ছবিগুলো। এটা এবং ওদের তাদের বিপক্ষে মানে গেছে, কাজ করছে। জি 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 জি, এবং তাদের যে আসলেই মানে কোট আন কোট সাহস বলতে নাই কিছু, এটা আমরা তখন বুঝলাম যে আসলে কাদের উপরে অ্যাটাক করছে। আর ওদের হাতে লাঠিও নাই। মানে এর আগ পর্যন্ত তো অ্যাটাক হয় নাই ওইভাবে, ওইভাবে না, কোনোভাবেই হয়নি আসলে। তো এই জন্য আর কি আমাদের হাতে ওইরকম প্রস্তুতি ছিল না, তাও ছেলেদের আমাদের হাতে ছিল লাঠি টাঠি। তো ওই ওই দিনটা থেকে শুরু, এবং ওই দিনের একটা খুবই মানে জঘন্য ঘটনা। আমাদের ওদিন আমার কিছু একদম সা- সামনের কিছু দৃশ্য যেগুলো আমি আজীবন ভুলবো না। একটা বোরকা পরা একটা মেয়ে ছিল যার মুখে পাড়া দেওয়া হয়। আমরা জাস্ট দেখছিলাম রাস্তার ওই পারে, কিন্তু তাও ছোটাছুটি করে সেই মেয়েটাকে পরে গিয়ে উদ্ধার করা হয়। আমরা দেখছিলাম একটা নিচে একটা ইট রেখে উপরে মাথা রেখে আরেকটা ওই পাথরের খণ্ড দিয়ে তাকে মারা হচ্ছে। পরে আমরা গিয়ে চেষ্টা করলাম কিছু করার, রিক্সায় উঠে। ইভেন একটা মেয়েকে আমি ব্যক্তিগতভাবে একটা মেয়েকে রিক্সায় উঠিয়ে দিচ্ছিলাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তখন 5-6 জন এসে আবার সেই মেয়েটাকে সহ আমাকে সহ টেনে ধরে হচ্ছে প্রায় মানে পেটানোর চেষ্টা করে, কিন্তু ওইভাবে সফল হয় নাই, কারণ আবার চারপাশ থেকে আবার আমাদের কিছু বন্ধুরা আবার চলে আসে। এগুলি তো কি ছাত্রলীগের গুন্ডা ছিল নাকি ভাড়া করা মানুষ ছিল? এগুলি আসলে ছাত্রলীগ ছিল, এবং ভাড়া করাও ছিল। কিন্তু আমি যেই কয়েকটার কথা বললাম, এই যে বোরকা পরা যে মেয়েটা, তারপরে হচ্ছে ওই মাথায় ইটের ওইটা, এগুলি দেখেই বোঝা যাচ্ছিল যে এরা ওই হিসাবে কোট আনকোট টোকাই না। এবং আচ্ছা, টোকাইয়ের আচ্ছা। আমরা যেটা দেখেছি ওরা মানে ওরা মেরে এক জায়গায় থাকতো না, জাস্ট আরেক জায়গায় চলে যেত, কারণ ওদের সম্ভবত অভ্যাস আছে, অথবা ওদেরকে ওই ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছিল। হুম, হুম। আমরা তারপরে গেলাম হচ্ছে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে। আমাদের একদম আমরা একসাথে 4-5 জন ছিলাম, যার মধ্যে একজন খুবই মারাত্মক অসুস্থ হয়ে গেল। তাকে আহ, সে এমনিও শ্বাসকষ্টের রোগী ছিল। গেলাম ঢাকা মেডিকেলে। ওখানে গিয়ে তো ভাই কি বলবো, মানে জায়গা নাই মেডিকেলে, ইমার্জেন্সিতে জায়গা নেই, বারান্দায় জায়গা নাই, বাইরে জায়গা নাই, ভেতরে তো গরমে টিকা যাচ্ছে না, এরকম অবস্থা। তারপর হঠাৎ করে খবর আসলো যে এখানে যারা আছে ছাত্রলীগ এদিকে আসতেছে, ওরা নাকি এখানে পর্যন্ত অ্যাটাক করবে আমাদের ইমার্জেন্সি, ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি। তো খুবই ভয়াবহ অবস্থা। এবং এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, এখানে কিন্তু আমাদের যত পুলিশ বা অন্যান্য খুবই নিশ্চুপ ভূমিকা পালন করছিল তারা, হ্যাঁ, পাশেই স্বাভাবিক। দাঁড়িয়ে দেখছিল। হ্যাঁ, কিন্তু এখানে মানে আমি ব্যক্তিগতভাবে এবং ওইখানে যারা ছিল ওই দিন ইমার্জেন্সির সামনে যারা ছিল, তারা সবাই সেটা বলবে। সেটা হচ্ছে আমরা একটা গ্রুপকে আর কি প্রশংসা করতে চাই, যাদেরকে হয়তো সামনে আনাই হয় না ওইভাবে, আনসার বাহিনী। তারা যথেষ্ট পরিমাণ ছাত্রলীগ যখন ইয়েতে ঢুকে আমাদের ইমার্জেন্সিতে ঢুকে যখন অ্যাটাক করছিল, তখন কিন্তু ওরা প্রোটেস্ট করেছে। এবং আনসারের একজন আমার কথা মানে কয়েকদিন আগে কথা হলো আনসারের দক্ষিণের যিনি প্রধান, যে তাদের একজন সেদিন যে মারাত্মক অসুস্থ হয়েছেন এখনো সুস্থ হন নাই, এখনো হসপিটালে আছে। হুম। তো এই বিষয় এটা আমি কেন বললাম ভাই, আনসারের বিষয়টা আপনারাও আপনাদের জায়গা থেকে একটু যদি খোঁজ নেন, কারণ আমাদের বন্ধুদেরকে আমাদের মনে রাখতে হবে, আমাদের কারা আমাদের সাথে আসলে একদম জনতার সাথে মিশে গিয়েছে। হ্যাঁ, তো অবশ্যই, এবং অবশ্যই। আমরা আমরা আমাদের যে বন্ধু একদম খুবই অসুস্থ ছিল, তাকে কোনো রকমে হচ্ছে সেখান থেকে বের, কারণ আমাদের তখন একটা ভয় ছিল আর একটা, যে এখন ছাত্রলীগ তো আসছে, তার মানে পুলিশও আসবে এবং গণগ্রেপ্তার চলবে। এটা আমরা আগেও দেখেছি যে কোনো হুম, জায়গায়, হ্যাঁ। যে মোটামুটি একটু সুস্থ হলে তারা অ্যারেস্ট করা শুরু করে। তো তখন যারা মোটামুটি মানে খুবই ইমার্জেন্সি না, তাদেরকে একটু সেফ এক্সিট দিয়ে আমরা মোটামুটি বের করার চেষ্টা করি। এবং তখনই হচ্ছে আমি আহ, ওই সিএনজি তে উঠাই দিলাম, এই জাস্ট ছাত্রলীগ আসলো, ঢুকে একদম তাণ্ডব চালাইলো হচ্ছে একদম ইমার্জেন্সির ভিতরে। আর ইমার্জেন্সির ভিতরে তো শুধু ছাত্র না, সবাই, অন্যান্য রোগীরাও আছে। তো এটা একটা ভয়াবহ দিন just। তো এটা হচ্ছে প্রথম ফেজ। এরপর থেকে আমরা ওই লিটারেলি আমরা লাঠি, তারপর মানে এগুলি নিয়ে নামা শুরু করলাম। এর আগ পর্যন্ত আসলে জিনিসটা ওরকম ছিলই না।
এরপর পরবর্তী দিনের ঘটনাগুলো বললো তারপর। এরপর দিন থেকে উত্তাল হয়ে গেল মোটামুটি, কারণ এই খবর আপনারা দেখেছেন যে ছবিগুলি মির্জা ভাই বলছিলেন যে এগুলো হুম আমাদের হুম পক্ষে গিয়েছে, যে মেয়েদেরকে কিভাবে হুম হুম মারা হয়েছিল। এরপর দিন দেখলাম যে মানে আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি সেটা হচ্ছে, দেখলাম যে আসলে শাহবাগে তখন লোকজন থাকবে, কারণ ততক্ষণে জিনিসটা কোট আনকোট ভাইরাল হয়ে গেছে। তো আমাদের মানে মানুষজন অথবা ছেলেরা কম থাকবে কোন জায়গায়। তো পরে ওই আমাদের রাইফেলস এর কিছু ছেলে ছেলে মেয়ে, তারপর সিটি কলেজ, ঢাকা কলেজ, এই এই জায়গাটায় সায়েন্স ল্যাবের আশপাশ, ওই জায়গাটা একটু খোঁজ নিলাম, দেখলাম যে এরাও যে খুব বেশি পারদর্শী সেটা না, এরা মাত্র কলেজ স্টুডেন্ট। তো আমাকে একজন বললো যে ভাই আপনি তো মানে মোটামুটি ছিলেন, আপনি একটু এদিকে আসেন, একদিন একটু দেখায়, মানে একদিন একটু থেকে একটু অবস্থা একটু বুঝাই দিয়ে যান কিভাবে কি করতে হবে। তো আমি এর পরের দিন হচ্ছে আমি সায়েন্স ল্যাবে যাই, এবং এটা পরের সেদিন পরের দিন সেদিন মানে কি? তাহলে এটা 15 তারিখ, 15 তারিখ না 16 তারিখ? সেটা হচ্ছে 16 তারিখ ভাই। আচ্ছা। মানে 14 তারিখ পর্যন্ত একরকম ছিল, 15 তারিখে দৃশ্যপট পাল্টে যায়। আর 16 তারিখে আরো মারাত্মক আকার ধারণ করে, কারণ ওই দিন আবু সাইদ ভাই মারা যায়, হ্যাঁ শহীদ করা হয়। হ্যাঁ হ্যাঁ এবং এর ওইটাই আগ ওইটাই। পর্যন্ত অনেক গুজব আসতেছিল, এতজন এতজন, কিন্তু হুম আমরা কোনো সোর্স পাই না। কিন্তু যখন আমি তখন সায়েন্স ল্যাবে, যখন শুনলাম যে আসলে শুরু হয়ে গেছে জাস্ট, তো এরপর থেকে দেখলাম যে মানে মানুষ কমার পরিবর্তে আরো বাড়া শুরু করলো, যে একটা হুম আতঙ্কে একটা ভয়ে যে মানুষ কমবে সেটা না, আরো বাড়লো অনেক বেশি। এবং আর আমি যে সিচুয়েশনটাতে ছিলাম, মানে এটা খুবই আশ্চর্য হয়েছি। আমরা ওখানে সম্ভবত আমি লাইভও করেছিলাম, সম্ভবত 10 জনের মতো ছিলাম জাস্ট একটা ল্যাবের সামনে। এবং ল্যাবের সামনে আমার কাছে একটু পর পর জাস্ট নিউজ আসছে যে দেখেন ল্যাবের জায়গাটা এত একটা পলিটিক্যাল একটা জায়গা, মানে পেছন থেকে হচ্ছে আসার কথা হচ্ছে ধানমন্ডি ছাত্রলীগ, আমাদের ডান পাশ থেকে আসার কথা হচ্ছে মোহাম্মদপুর ছাত্রলীগ, এবং বাম পাশ থেকে হচ্ছে হাতিরপুলের যে ছাত্রলীগ। এবং এটা কিন্তু একটা স্ট্রং হাব, এটার কারণ হচ্ছে গোলাম রব্বানির বাসা এখানে, আচ্ছা। হাতিরপুলের হ্যাঁ এখানে। তো একটা স্ট্রং হাব, এবং গোলাম রব্বানিকে আমরা 2018 সালে দেখেছি কি 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 জঘন্য ভাবে মানে মারপিট করে একদম রক্তাক্ত করেছিল মানুষকে। তো এই হুম জন্য আমরা মানে যে জায়গাটা ছিলাম খুবই একটা জঘন্য জায়গা, এবং সামনে ঢাকা কলেজ ছাত্রলীগ, মানে সেটা আপনারা জানেন কি অবস্থাটা। এবং তাদের কাছে মানে এত ককটেল কোত্থেকে আসছে, মানে আমরা তখন অবাক হচ্ছিলাম যে এত ককটেল তো হয়তো পুলিশের কাছেও নাই, কিভাবে সম্ভব হচ্ছে। হঠাৎ করে আমাদের সামনে দিয়ে এক ছোট ভাইকে আহত, সে ঢাকা কলেজের সামনে ছিল, তাকে নিয়ে আসা হচ্ছে। তো আমি গেলাম একদম ভিতর পর্যন্ত। এবং তখন হ্যাঁ আরেকটা আমরা প্রশংসা করতে চাই হচ্ছে ল্যাবেটকে। ল্যাবেট কিন্তু তখন যত আহত হয়েছে সাথে সাথে তারা নিজেদের গরজে, তারা হচ্ছে সাথে সাথে তাদের গার্ড দিয়ে হচ্ছে ভিতরে নিয়ে গিয়েছে। এবং তারা কিন্তু অনেক অনেক জায়গায় আমরা খবর পেয়েছি গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, এই করা হয়েছে সে করা হয়েছে, কিন্তু ল্যাবেট কিন্তু সেটা করে নাই। ল্যাবের দরজা খোলা রেখেছে, তাদের নিজস্ব গার্ড দিয়ে তারা ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছে, তারা ট্রিটমেন্ট দিয়েছে। হ্যাঁ তো যখন দেখলাম যে সে খুব অসুস্থ, এবং আহ, তাকে এখান থেকে সম্ভবত অন্য আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তখন আবার আশপাশ থেকে আরেকটা আসলো যে ছাদের উপর থেকে ইয়ে মারে, ককটেল, আশপাশের কোনো ছাদের উপর থেকে। এবং স্পেসিফিক আমাকে বলা হলো এইটা, মানে আমি এখন তো ক্রস চেক করতে পারি নাই তখন, যে সিটি কলেজের ছাদ থেকে নাকি এগুলি ফেলা হচ্ছে। তো মানে আমরা জাস্ট মানে আসলে কোনটা গুজব কোনটা রিয়েল এটা ভাবারও তো ওই মুহূর্তে ইয়ে নাই। তো হ্যাঁ পরবর্তীতে দেখলাম যে মানে ওইটা এক্সাক্ট না হলেও সিটি কলেজ থেকে যে কিছু করা হয়েছে, সেটা কিন্তু আমরা পরবর্তীতে যে প্রিন্সিপালের পদত্যাগ, সেটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে ওখান থেকে কিছু না কিছু কলকাঠি নাড়া হয়েছিল। তো হ্যাঁ হ্যাঁ ইভেন মাইনরিটির উপরে অ্যাটাক করা, মানে আমি এখানে একটা মানে এটা জাস্ট ব্যক্তিগত প্রাউডের এই জন্য বলছি না। আশুরার দিন, আমার আশুরার আগের দিন 9 মহররম, তখন হচ্ছে যে বাংলাদেশের যে শিয়া সম্প্রদায়, তাদের একটা মিছিল বের হয়, এবং সেটা হচ্ছে ওই মিরপুর থেকে মোহাম্মদপুর হয়ে তারা পুরান ঢাকায় যান। তো সেখানে ইয়া হোসেন ইয়া আব্বাস এগুলো বলতে বলতে যাচ্ছে, হঠাৎ করে দেখলাম ওদের কয়েকজনকে হচ্ছে ধাওয়া দেওয়া হলো। পরে আমি নিজে গিয়ে তাদের সাথে গিয়ে বললাম, এবং ধাওয়া দিচ্ছিল কিন্তু ছাত্রলীগ ওই পাশ থেকে, ঢাকা কলেজের সামনে থেকে। হুম হুম পরে যখন একটু ইয়ে করার ট্রাই করলাম, এবং এটা মানে আসলে জিনিসটা
আমাদের পক্ষে থাকতো তারা যদি অ্যাটাক করতো, কিন্তু দেখলাম যে আসলে এখন পক্ষ বিপক্ষ না দেখে বাচ্চা বাচ্চা ছেলেরা, ছোট ছোট ছেলেরা, হ্যাঁ, হয়তো 10-12 বছর হবে এরকম ছেলেরা বাচ্চারা যাচ্ছে। তো এখন পক্ষ বিপক্ষ না দেখে তাদেরকে সেভ করা হচ্ছে আগে, প্রথম কাজ। তো তাদেরকে একদম আমি মোটামুটি ঢাকা কলেজের পর্যন্ত না গেলেও একটু আগে থেকে তাদেরকে বললাম, তোমরা বাবা একসাথে যাও, এবং কেউ যদি কিছু বলে, তোমাদের তো আলাদাই ড্রেস করে আছে, তোমরা বলবো আমরা এগুলোর সাথে নাই, আমরা আলাদা, আমরা আমাদের আজকে মিছিল আছে আশুরার ওইটা। তো মানে আমি বলতে চাচ্ছি যে তারা যে একে তো নৃশংস, তার উপর যে পড়ালেখা নাই, এরা জানে না যে এরা কারা, এরা জানে না যে আমাদের পক্ষে কে বিপক্ষে কে অ্যান্টি কে, এগুলি নিয়ে পর্যন্ত ন্যূনতম কমন সেন্স তাদের নাই। পরবর্তীতে জাস্ট যখন, মানুষকে মারা, মানে জাস্ট একটা নৃশংস ইসের মতো মানুষকে হ্যাঁ মারা মানে হতো। সামনে যে আসলো তাকেই মারবো আমি, হ্যাঁ, আর কোনো কথা নেই। এরপরে এইগুলা কি হয়েছে, মানে যখন যেই ম্যাসাকার গুলা শুরু হইলো রাস্তার মধ্যে, এই যে ওপেন শুট করা, তারপর যেই ব্যাপারগুলো হলো ওগুলা কবে থেকে যতদূর শুরু হয়েছে? আমার মনে আছে যে প্রথম সম্ভবত কি বৃহস্পতিবারে একটা বড় ধরনের প্রায় 40 জনের মতো মানুষ মেরে ফেললো। ওই যে এবং ব্র্যাকের তারপরে ঘটনা, যেটা ব্র্যাকের। রাইট, বৃহস্পতিবার এবং দেন শুক্রবারে সবচেয়ে বড়, এবং শুক্রবারে কিন্তু ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো। জি, জি, তো এই যে এই কয়েকদিনের আমি মানে যেটা হয় যে আসলে ফয়সাল, যে 4-5 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, আমরা পুরো বাকি মানে বাংলাদেশ পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল, আমরা কিছু জানতে পারছিলাম না। এখন আমরা অনেক জি। খবর আমরা পাচ্ছি, তাও ছাড়া ছাড়া। এখন যেহেতু তুমি সেই সময় তুমি একদম রাস্তার আন্দোলনে ছিলে, তুমি আমাকে তার একটু মানে আমাদেরকে ওই কয়েকদিনের জাস্ট ওয়াক আস থ্রু, হ্যাঁ, যে বৃহস্পতিবার থেকে দেন এই যে শুক্রবার ইন্টারনেট বন্ধ হয়ে গেল, দেন পরবর্তী 4-5টা দিন কিভাবে কাটলো, আমাদেরকে এইটার একটা টাইম লাইন আমাদেরকে একটু একটু বলো। তুমি মানে তুমি, আমি আই আন্ডারস্ট্যান্ড তুমি সব জায়গাতে তুমি ছিল না, তুমি হয়তো সায়েন্স ল্যাবে ছিলা বা ধরো মহাখালীতে, মানে যে সমস্ত জায়গাগুলোতে, জি, মানে তুমি যতটুকু দেখেছো আমাদেরকে মানে সেই এক্সপিরিয়েন্সটা বলো। আচ্ছা, সেটা হচ্ছে, এখানে ভাই আমি আগে ওই আবু সাইদ ভাইয়ের ওই ওই জায়গাটা একটু আসতে চাই। হ্যাঁ সেটা হচ্ছে ওকে। ওইটা আমাদের একটা বিরাট হম হম, টার্নিং পয়েন্ট অবশ্যই ছিল। অবশ্যই। হ্যাঁ, 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 তো আমি তখন ওই সায়েন্স ল্যাবেই, তো এরপর আসলেই দেখলাম যে একটা আসলো নিউজ যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তো তার মানে অফকোর্স এটা রিয়েল। কারণ এর আগ পর্যন্ত এতজন মারা গেছে, এতজন মারা গেছে আমরা শুধু শুনলাম কিন্তু কিছু দেখি নাই। তো যখন এটা দেখলাম, জাস্ট আশপাশ থেকে সবাইকে দেখালাম, পোলাপান যারা ছিল আমাদের, কিছু জুনিয়র ছিল, অন্যান্য কলেজেরও ছিল। তো তখন তো সবাই ভাই ভাই কে সবাই এক। আমি জাস্ট দেখাইলাম যে এই যে দেখো রিয়েল, এখন আর আমাদের পিছনে ফেরার কিছু নাই, এখন জাস্ট আগাইতে হবে। তো তখন ওই ওই মুহূর্ত থেকে যে মানে পোলাপানের যে আমি যে যে চোখ দেখছি আমি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং তারা হয়তো ইন্টারে পড়ে, বাচ্চা বাচ্চা ছেলে, তারা বলতেছে ভাই এখন তো আর সম্ভব না। তারা তাদের ফ্রেন্ডদেরকে কল দিল, আরো যারা আছে আশপাশ থেকে তাদেরকে কল দিল, এবং ওই মুহূর্ত থেকে যে আসলেই একটা মানে এইটা, এই বিচার, আচ্ছা তখন কিন্তু কোটা সংস্কারই চলছে, কিন্তু এখানে যারা ছিলাম আমরা, আমরা কিন্তু এটা বলে গেছে ভাই, সারা দেশে যদি আন্দোলন শেষও হয়ে যায়, আমরা আবু সাইদ ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা ভাই ঘরে যাব না। এটা আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা হয়ে গিয়েছিল হ্যাঁ, যে হ্যাঁ, কোটা দিয়ে দিক, হ্যাঁ, হ্যাঁ, সব দিয়ে দিক, আমার ভাইকে তো পাবো না। হ্যাঁ, তো এবং এটা আমি নিশ্চিত মোটামুটি সব জায়গায় সেম সিচুয়েশন ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো তখন আমরা আহ, ওই দিক থেকে তারপর একটু পর পর দেখলাম আরো অসুস্থ হচ্ছে, আরো আচ্ছা তখন পর্যন্ত ডিরেক্ট ফাইট, ডিরেক্ট শুট হচ্ছে ঢাকায় হয় নাই, তখন জাস্ট ওপেন হচ্ছে, এবং রাবার বুলেট অনেক মারছে কিন্তু ওই ইয়েটা করেনি। তো এর পরের দিন থেকে হচ্ছে মূলত শুরু। এবং আমাদের যারা আমাদের এক বন্ধু ছিল, আছে, আহ, সে হচ্ছে তখন এতদিন পর্যন্ত মহাখালী ছিল, কিন্তু তার কমফোর্ট জোন হচ্ছে মানে সে একটু বেশি চিনে হচ্ছে উত্তরা। তো সেখানে সে গেল, এবং পরের দিন খুবই বাজে সিচুয়েশন। সে বিকালে কল করলো যে আমাদের এখানে খুবই বাজে অবস্থা, একটা হসপিটালের, কি মৈত্রী হসপিটাল সম্ভবত, সেটা কুয়েত হচ্ছে মৈত্রী, উত্তরায়। কুয়েত মৈত্রী, হ্যাঁ, কুয়েত মৈত্রী। উত্তরায়। জি জি ভাই। হ্যাঁ, কুয়েত মৈত্রী হসপিটাল প্রবাবলি। এটা কোন দিনের ঘটনা? উত্তরা। এইটা এইটা হচ্ছে এবাউট মানে ইয়ে হওয়ার আগের দিন, এই যে কারফিউ দেওয়ার আগের দিন। হ্যাঁ মানে যেই কারণে আসলে কারফিউ গুলি দেওয়া হয়েছিল, মানে এটা আমার যেটা মনে হয় সেটা আমি হুম। বলছি আর কি।
সেখান থেকে আমাকে, আচ্ছা এখানে একটা খুব আজব ঘটনা হলো ভাই, মানে এটা আমি আর কয়েকজনের সাথে বলেছি। আমি মেসেজ করছিলাম এক একজনকে, একজনের নাম্বার, আমি আচ্ছা নাম সহ বলি, সাফওয়ানের নাম্বার, সাফওয়ান আমাদের ফ্রেন্ড, সে উত্তরায় ছিল। আমি সাফওয়ানের নাম্বার দিচ্ছি, কিন্তু কিভাবে যেন রাউন্ড হয়ে ওর কাছে কল না গিয়ে হচ্ছে অন্য আরেকজনের কাছে কল যাচ্ছে। এটা আমি কয়েকজনের সাথে ক্রস চেক করলাম, ওদের সাথে সেম ঘটনা হয়েছে। এটা আমি আজকে পর্যন্ত এটা হাস্যকর লাগবে না কি লাগবে না, এটা আমি এখনো হাস্যকর বুঝিনি। কিছু নেই, এটা তোমার রাউট করে দিছে। ইভেন আমরা যখন বাংলাদেশে কল করছি, কলগুলো তোমার জি। সব অটোমেটেড ভয়েস এর মধ্যে চলে গেছে। ম্যাক্সিমাম কল আমি মনে হয় প্রায় 10-12টা কল করছি, আচ্ছা। সবগুলোতে কলের মধ্যে ধৈরেই তোমার একটা মহিলা কণ্ঠে কি কথা বলে। ওরা এই কারসাজি গুলা করছে, রাউটিং করছে লাকিলি কলগুলো। এদিক থেকে মির্জা ভাই আমার যেটা হয়েছিল, মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমার বাবা হচ্ছে গিয়ে তখন মাত্রই কয়েকদিন আগে উনি দেশে গিয়েছেন। তো ওনার আমেরিকান নাম্বারটা ওনার সাথে তখন ছিল। তো হুম আমি দেশে গেলে তো আমার বাবা মা যখনই দেশে ওনাদের সাথে কথা বললে তো আমি ওনাদের দেশের নাম্বারেই কল দিই। তো দেশের নাম্বারে তো কল দিয়ে তো কল যাচ্ছে না, স্বাভাবিক, হোয়াটসঅ্যাপ মানে ইন্টারনেটে তো বন্ধ। আমি কি করতে গিয়ে জানি ভুল করে আমার বাবার আমেরিকান নাম্বারে আমি কল দিয়ে দিলাম। তো ওইটা তখন রোমিং হয়ে ওই আমেরিকান নাম্বারে কল ঢুকলো, এন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ওই ভুল করে হচ্ছে কি আমি ওই নাম্বারে কল দেওয়ার ফলে আমি আমার বাবার সাথে আমি কথা বলতে পারলাম, তাও বেশিক্ষণ না। হুম হুম ও, এবং ওটা অনেক ঘর 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 মানে অনেক, একটা বাক্য 2-3 বার বলার পরে আমি হুম বুঝতে পারি এরকম অবস্থা ছিল। হুম 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 হুম। মানে বারবার সাফওয়ানকে কল দিচ্ছি, যাচ্ছে সাইমের কাছে মানুষ, মানে কল। তো পরে ও আবার আমাকে কল দিল যে ভাই আপনি কি আমার নাম্বার কাউকে দিয়েছেন? আমি বললাম না, আমি তো সাফওয়ানের নাম্বার দিচ্ছি, আমি তো তোমার নাম্বার দেই নাই। তো পরে এটা দেখলাম যে আরো অনেকের সাথে না হলেও কয়েকজনের সাথে হয়েছে জিনিসটা, মানে আমার পরিচিত। হুম। তো এখন ক্লিয়ার হইলাম যে আসলে ওইটা। তো সে ওখান থেকে কল দিচ্ছে যে সে হচ্ছে আহ আপনাদের যদি পরিচিত থাকে তাহলে একটু খোঁজ নিলে ভালো হয়। যে ওই দিন যে কারফিউ দেওয়ার আগের দিন বিকালে সে বারবার কল দিচ্ছে যে কিছু নিউজ পৌঁছানোর জন্য। নিউজটা কি সেটা হচ্ছে যে ও মর্গের সামনে আছে ওখানে, মানে মর্গ তো নাই, ইমার্জেন্সি যেখানে লাশ রাখে সেখানে সামনে আছে। এটা কি এবং ঢাকা মেডিকেলে? নিউজে, ঢাকা মেডিকেল নাকি ওই যে না ওই যে না, ওই কুয়েত যে মৈত্রী? উত্তরায়, হ্যাঁ কুয়েত মৈত্রী। উত্তরায়, জি। সেখানে সেখানে বলা হচ্ছে যে আহ, কত 6 জন মারা গেছে, কিন্তু ও বলতেছে ওর সামনে প্রায় অ্যাবাউট 40 লাশ, 40টা। এখন আমি নিউজ যে, ও ও, তখন আবার বাইরে নেট নাই, আমি তখন তো বাইরে, বাইরে এমনিও নেট একদম প্রায় অফ, 2G, 2G তে হুম একদম জাস্ট কথাই বলা যায়। তো এখন আমি যে পৌঁছাবো ওটাও, কিছু জায়গায় পৌঁছাইছি পরে কল দিয়ে। তো বলতেছে যে, আমি বললাম যে ঠিক আছে কিছু একটা, মানে মানে প্রমাণটা কিভাবে রাখা যায়? তো বললো যে থানা থেকে এসে এখানে যে লিস্ট আছে ওটা নিয়ে চলে গেছে তারা। হ্যাঁ হ্যাঁ, ফলে এটা মানে এটার প্রমাণ করা সম্ভব না। হুম হুম তো আমি বললাম ঠিক আছে তুমি অ্যাটলিস্ট তাহলে ইয়েটা রাখো, মানে কাউন্টটা রাখো কত হইতে পারে। তো এরপর জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে মানে বের হইতে পারতেছো? বললো যে না, ও ও বের হতে পারছে না, কারণ বের হতে গেলেই তো সামনে বিরাট ফোর্স আছে। তো তখন আমার সম্ভবত লাস্ট পর্যন্ত আমাকে 46, 56 পর্যন্ত আমাকে বলেছিল যে ওখানে অ্যাবাউট এরকম লাশ আছে অলরেডি। কিন্তু আমরা যখন বাসায় আসলাম দেখলাম যে সম্ভবত উত্তরায় 11 জন না 12 জন নিহত হয়েছে, এই খবর আমরা দেখলাম। তো হুম। তারপর থেকে আমাদের মনে একটা সন্দেহের, হয় না, দানা বাঁধতে শুরু করলো যে তার মানে একটা হসপিটালে যদি এত জালিয়াতি হচ্ছে লাশের সংখ্যা নিয়ে, তার মানে বাংলাদেশের কত হসপিটাল? আচ্ছা, এবং একটা সেকেন্ড। জি এই যে তোমরা জি যে লাশ দেখলা, তারপর এই লাশের খবরগুলো শুনলা, তোমরা তো নর্মাল ছেলে পেলে না, তোমরা তো যুদ্ধের ট্রেনিং পাও নাই, কিছুই করো নাই। মানে এই না ধরনের মানে ম্যাসাকারেও তো রাস্তায় পিটাপিটি করা তো তোমাদের কাজ না, পড়াশোনা করো, ভালো না জি। ফ্যামিলির ছেলে পেলে। তো তোমরা এই যখন প্রথম তো আবু সাইদ মারা গেল এটা দেখলা এবং প্রতিজ্ঞাও নিলা, কিন্তু তোমরা ভয় পাও নাই যে একটা ওয়ান পয়েন্ট যে এইভাবে মানুষ মারতেছে তোমরা, যে তোমরাও তো রাস্তার মধ্যে এখানে গুলি করতেছে, ওইটা কিভাবে তোমরা মানে নিছো? ভয়, মানে মানে আমার ভয় তো আসলে 18 সালে চলে গেছে, কারণ ওই গোলাম রব্বানির বাহিনীর হাতে তো আমরা নিগৃহীত হয়েছি ভাই। হ্যাঁ হ্যাঁ আর ওই যেই ছেলেরা মানে ওখানে ছিল, তারা আসলে মানে আমার সাথে বন্ধু বান্ধব বা যারা একদম নতুন এখানে, তারা আসলে ভয় পেয়েছিল প্রথম দিন, এরপর হ্যাঁ। থেকে আর ভয় পায় নাই। যখন আচ্ছা আচ্ছা। আসলে মৃত্যুর খবর শুনলো, এরপর থেকে ওই যে বললাম না যে ওই যে যে রক্ত চোখটা তাদের দেখলাম আমি, ও আচ্ছা আচ্ছা। এরপর থেকে জাস্ট ভয়টা
মানে চলে গেছে তাহলে চলে জিনিসটা গেছে। কিন্তু হচ্ছে গিয়ে, মানে আমি যদি জিনিসটাকে এভাবে বলি যে হাসিনা যেই লাশ দেখিয়ে তোমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল, সেই লাশটাই তোমাদের ভয় কাটিয়ে দিয়েছে। আসলে উল্টা হয়ে গেছে। একদম একদম হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ। আচ্ছা, তারপর বলো, তারপর কি হলো উত্তরাতে? আচ্ছা, এটা এবং হচ্ছে এখানে কি আমি একটা, ফাহিম, সরি হ্যাঁ, হ্যাঁ সরি জি জি সরি জি, ফয়সাল, 56টা লাশ তুমি বললে, এটা হচ্ছে কি কারফিউ ডিক্লেয়ার করার আগের দিন, অর্থাৎ এটা কি তাহলে শুক্রবার ছিল না সেদিন? না, এটা বৃহস্পতিবার দিনের এটা ঘটনা। হ্যাঁ বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন ঘটনা। ওকে ওকে, বুধবার হ্যাঁ বৃহস্পতি। বুধবার আবু সাইদ মারা গেছে, তারপর বৃহস্পতিবারের কাহিনী এটা। হ্যাঁ জি জি, মানে কারফিউর আগের দিনের কথা। হ্যাঁ, হ্যাঁ। তো তাও আমাকে সে সংখ্যাটা হচ্ছে এবাউট 50-60-র মধ্যে বলেছে, এবং বলেছে যে যত দূর চোখ মানে সে হিসাব করতে পারে চোখে, এতটুকু। আচ্ছা, পরে, আচ্ছা ওর পরিণতিটা একটু বলে নেই, সাফওয়ানের কি হয়েছিল পরে। আমাকে, আমাদের কিছু ফ্রেন্ড ছিল, সাংবাদিক বন্ধুরা, তো আমাদের মিউচুয়াল বন্ধু ছিল, সে এক পত্রিকায় আছে, একদম প্রতিদিন মাঠে ছিল। সে আচ্ছা, আমাকে কল এক দিল যে সেকেন্ড। ওই ভাই, জি, ইসেকে মারছে তোমার হলো টুসডেতে। এই যে আহ, আবু সাইদকে মারা হচ্ছে টুসডেতে। তাহলে তুমি বুধবারের কাহিনী বলতেছো। আচ্ছা, ঠিক আছে, জাস্ট টাইম লাইন ঠিক রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা বলো। ওকে। তো সাফওয়ানের কথাটা বলছিল এই জন্য যে ও পরে বের হতে পেরেছিল, কিন্তু উত্তরা থেকে সে বের হইতে পারে নাই আসলে। হুম। কারণ উত্তরে এমন একটা জোন যেখানে ওই সময় আমাকে সাফওয়ান বলছিল যে সেখানে মানুষ পর্যন্ত নেমে গেছে পরের দিন। মানে সে আর ব্যাক করে নাই, তার বাসা হচ্ছে বাড্ডাতে, সে আর ব্যাক করতে পারে নাই, উত্তরাতে থেকে গেছে। তো সেখানে পরের দিন, তার মানে আমি যদি বুধবারের কথা বলে থাকি তাহলে বৃহস্পতিবার, সেখানে আম মানুষ খাবার নিয়ে, মহিলারা মানে যতদূর সম্ভব সবকিছু নিয়ে নেমে গেছে। এবং পরের দিন কিন্তু উত্তরাতে আরো হতাহত হয়েছে। পরের দিন আর যোগাযোগই হয় নাই ওর সাথে আমার। হুম, হুম। মানে আরো বেশি, আমরা খবরেই সম্ভবত দেখেছি 10টার বেশি লাশ তখন দেখা গেছে। আচ্ছা। এবং অজ্ঞাত পরিচয় ছিল সেখানে, শনাক্ত করা যাচ্ছে না এরকম পর্যন্ত হয়েছে। তো এইটা আমাকে সাফওয়ান লাস্ট যখন কথা হয়েছিল উত্তরের আরো কয়েকজনের সাথে, ওরা বলছিল যে ভাই, রাস্তায় পাবলিক নেমে গেছে, এখন আর যে ছাত্ররা এরকম আর কিছু নাই, শুধু ছাত্রদের, এখন জাস্ট সবাই নেমে গেছে। এবং আহ, ওখানে, আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে ওখানে ছিল হচ্ছে র‍্যাব 4 এর কার্যালয় ছিল উত্তরাতে। এবং উত্তরা র্যাব 1, সম্ভবত উত্তরা উত্তরা র্যাব 1, র্যাব 4 হচ্ছে গিয়ে মিরপুর। র্যাব, যদি উত্তরা আচ্ছা হয়ে তাহলে থাকে র্যাব, দ্যাটস র্যাব 1। ওকে র্যাব 1। আচ্ছা র্যাব 3 হচ্ছে র্যাব মগবাজার। ও ওয়ানটা আমি ওকে তোমাকে, ওকে ওকে। র্যাব 1-এর অফিসটা আমি তোমাকে বলি, ওই যে এয়ারপোর্টের আর এয়ারপোর্ট স্টেশন, যেটা এয়ারপোর্ট স্টেশন থেকে একটু সামনে গেলেই ওই রাস্তা, তুমি যদি ইয়ের দিকে মানে ঢাকা থেকে গাজীপুরের দিকে যেতে থাকো, হ্যাঁ, ওই ওই উত্তরাতে জি, মানে এয়ারপোর্টের স্টেশনটা ক্রস করলেই হাতের ডান পাশে প্রথম যে এটা, ওইটা হচ্ছে র্যাব 1। আচ্ছা। তো মানে ওইটার আশেপাশে হচ্ছে বিরাট আকারের ইয়ে হচ্ছিল তখন। তো এখন, তখন পর্যন্ত কিন্তু র্যাব আসে নাই আমাদের আন্দোলনে, তখন পর্যন্ত ইনভলভ হয় নাই ওইভাবে, হয়তো অন্যভাবে এসেছে, কিন্তু উত্তরার জোনে তখন পর্যন্ত নাকি আসে নাই। তো যখন দেখলো যে না, আউট অফ কন্ট্রোল, শুধু ছাত্রদের কাছে না জিনিসটা, এবং ওই দিন আবার নর্দার্ন ইউনিভার্সিটির সম্ভবত 2 জন অথবা এর বেশি মানুষ তখন সেদিন শহীদ হয়েছিলেন। তো এইটার জন্য তখন একদম সাধারণ মানুষ সহ নেমে গিয়েছিল, খাবার দাবার সহ একদম, মানে সবাই বাইরে, ঘরে কেউ নাই এরকম অবস্থা। হুম, হুম। তো আচ্ছা, এটা একটু বলে রাখি, ওই পরে আমরা যখন কারফিউ দিল, এর মধ্যে সাফওয়ানকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট না, গুম করা হলো মূলত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে দিল কি, ওকে দিল সেতু ভবন পোড়ানোর মামলা, মানে ভাঙার মামলা। এবং তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হলো। কিন্তু আমরা তো জানি সে ছিল উত্তরায়। হ্যাঁ, মানে ওই একই মামলায় আন্দোলন পার্থ, তারপরে নূর ভাই সহ, ওই একই মামলায় হচ্ছে ওনাকে, আরিফ সোহেল ভাই যে কিনা ছিল আপনার জাহাঙ্গীরনগরে, তাকেও দিয়েছিল হচ্ছে এই সেতু ভবন যে হামলার মামলা। তো আহ, মানে আমরা এরকম চাক্ষুষ দেখা যে সে ছিল, বারবার যোগাযোগ হচ্ছে সে ছিল উত্তরায়, তাকে ইভেন চার তোমরা দিনের কোথায় রিমান্ডেও ছিলে? দেওয়া হলো। তোমরা এই সময়গুলোতে কই ছিলা তুমি? আমি ছিলাম সায়েন্স ল্যাবে। সায়েন্স ল্যাবে? তো ওইখানে কি এরকম অবস্থা চলতেছিল? ওইখানে কি গুলি করছে? হ্যাঁ, এখানে গুলিগুলি, এখানে ওই দিনের যে গুলিগুলি হচ্ছিল সেটা হচ্ছে আহ, ছাদের উপর থেকে। কিন্তু স্নাইপার দিয়ে? এখানে, হ্যাঁ, এখানে একটা, ও আচ্ছা, স্নাইপারের কথা আমি ভুলে গেলাম। সেটা হচ্ছে
বললো যে উত্তরায় 20 মানে 15-20টা লাশের পরে আমাদের যে যোগাযোগ ছিল সেইগুলি এলোপাথারি গুলি ছিল, কখনো হয়তো হাতে পায়ে এরকম গুলি, অনেকগুলি গুলি খাওয়ার কারণে মারা গেছে। কিন্তু তার পরবর্তীতে যত লাশ বের হয়েছে সবার, অথবা যেগুলো হসপিটালে এসেছে, আমাদের বন্ধুর চোখের দেখা, হয় মাথায় নাহলে বুকে, আচ্ছা। এবং তার ধারণা সেটা স্নাইপার। হ্যাঁ, শুট টু কিল আর কি, মানে জি, একদম মারার জন্য মাথায় না হলে বুকে, মানে এর আগ পর্যন্ত বোঝা গেছে যে কোনো এইম নিয়ে গুলি করা করেছে, এলোপাথারি মরে গেছে এরকম। হুম কিন্তু হুম। যখন দেখা গেল যে না বেশি মানুষ, এবং এখানে একটা রেফারেন্সের জন্য বলে রাখি, ওই যে এক্সাক্ট এইটাই, ওই যে একটা ক্লিপ ভাইরাল হলো না, যে আসাদুজ্জামান কে বলছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, হ্যাঁ, এই যে হ্যাঁ ওনাকে, কয়েকদিন আগে বের হয়েছিল। হ্যাঁ এটা কিন্তু মিলে যায় একদম পুরোপুরি, হ্যাঁ 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 হ্যাঁ। যে স্যার যাকে গুলি করছে সেই শুধু সরে, আর কেউ সরে না। হ্যাঁ, ওইটাই তো, ওইটাই পয়েন্টটা, যে এত এত সাহস মানুষের বুকে। তো এটা সায়েন্স ল্যাবেও তোমার আশেপাশে তুমি দেখছো যে মানুষ মানে গুলি খেতেছে বা এরকম? আমি যখন বিকাল, তখন হয়তো 4টা, মানে আসরে আজান দেয় নাই তখনো, হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে শুনলাম যে এখানে এই আমাদের সামনে ডেথ হয়ে গেল একটা আহ, পোলাপান, আর হচ্ছে মানে একদম, মানে আগে আগে এরপর আমরা জাস্ট আগাইতে থাকলাম, কারণ এর আগ পর্যন্ত ঢাকা কলেজের সামনে ছাত্রলীগ, আর আমরা ল্যাবেটের এখানে মধ্যে একটা আহ, গ্যাপ আছে, সেখানে আহ, কিছু কিছু পুলিশ টুলিশ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আমাদের সাথে আবার সাধারণ মানুষজন জয়েন করলো, আশপাশের ও মানুষ। আচ্ছা আচ্ছা। এবং তখন অফিস টফিস কিন্তু খোলা, মানুষজন আইডি কার্ড খুলে পকেটে রেখে আমাদের সাথে বের হয়েছে। এবং ও জাস্ট ওভারব্রিজ গুলিতে হচ্ছে, আমি খুবই অবাক হয়েছি, এটা পরে কোনো ক্লিপ দেখি নাই কেন, ওভারব্রিজ গুলিতে হচ্ছে সাংবাদিকরা ছিল, তারা ভিডিও করেছে, কিন্তু ওই সায়েন্স ল্যাবের নিউজ আমরা আর দেখি নাই। হ্যাঁ, যে মানে এত পর্যায়ের ছাত্রলীগ যে বারবার ককটেল মারছে, বারবার যে পোলাপান পিছাচ্ছে, আবার সামনে যাচ্ছে, আবার পিছাচ্ছে, এই মানে ওদের কথাটাও নাই, আমাদের সাহসিকতার কথাটাও নাই, হ্যাঁ যে হ্যাঁ এখানে যে ছেলেরা ছিল। হ্যাঁ 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 কিন্তু অ্যাটলিস্ট 10টা টিভি তো ছিলই ওখানে, যে হ্যাঁ ল্যাবের সামনের যেই ওভারব্রিজটা, সেখান থেকে তারা ভিডিও করছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেগুলি আর আসে নাই। আচ্ছা। তো আহ, পরবর্তীতে হচ্ছে ওইখানে যখন লাশটা পড়লো, মানে আমরা এর আগ পর্যন্ত লাশ শুনলাম জাস্ট, কিন্তু এখন তো আমাদের একদম সামনে। তারপর থেকে আরো ধানমন্ডি থেকে হঠাৎ করে অনেকজন আসা শুরু করলো, তারপর রিক্সাওয়ালারা অনেক ওই দিন জয়েন করলো আচ্ছা, আমাদের সাথে, মানে রিক্সা বুঝতে পারছি। রেখে ওই যে বেল্ট, কি বলে, চামড়ার বেল্ট থাকে না তাদের রিক্সার সাথে, সেগুলি দিয়ে হচ্ছে কয়েকটা রিক্সা একসাথে বেঁধে তারা আমাদের সাথে জয়েন করলো, এবং স্লোগান থেকে শুরু করে সবকিছু দিচ্ছে, ঢিল মারছে, আবার পেছাচ্ছে, আবার ঢিল মারছে, কারণ আমাদের কাছে লাঠি আর ঢিল, ভাই আমাদের কাছে তো কিছু নাই আর। হ্যাঁ আর হ্যাঁ ওরা এত ককটেল, মানে এগুলি শেষ। আচ্ছা, ককটেল যে দিচ্ছে, ওই যে ভাই যে ছবিটার কথা বলেছিল, আহ সাফায়েত ভাই, যে আমরা পেস্ট টেস্ট মেখে, তো এখানে একটা দেখলাম যে যেগুলি মারা হচ্ছিল টিয়ার শেল সহ, সেগুলো হচ্ছে 2018 সালে মেয়াদ শেষ। এবং আচ্ছা। পরবর্তীতে আমরা ফান করে এটা, আমরা নিজের, মানে একদম সিরিয়াস তো থাকা যায় না পুরো টাইম, আমরা নিজেরাই বন্ধুরা একটু ফান করে বললাম যে ভাই দেখো, মানে এরপরে তো আর এটার কোনো জরুরত হয় না, এটার কোনো দরকারই পড়ে নাই 18-র পরে, ফলে হুম। ওইগুলি এখন জাস্ট ব্যবহার করছে। এর এক পর্যন্ত এগুলো ইউজই হয় নাই, প্রতিবাদী হয় না, কাদের উপর ইউজ করবে? তো ওইগুলি এখন, মানে আমাকে ওই দিনও আমাদের এক জুনিয়র একটা মেয়ে, সে বলছে তার স্কিনে এখনো প্রবলেম আছে, যে টিয়ারশেল খেয়েছিল, এবং সেটা নাকি 18 সালের আরো আগে, তারা যখন দেখলো সেটা 18 সালে আরো আগেই মেয়াদ শেষ, সেটা সম্ভবত 16-17 এরকম। তো এরকম অনেকের কিন্তু, এই যে আমি এখন আমার এই ডান কানে, আপনারা ওই যে ল্যান্ড ফোন অনেকক্ষণ উঠায় রাখলে একটা চিং একটা সাউন্ড হয় না, হ্যাঁ হ্যাঁ। অনেকক্ষণ উঠে রাখলে, আমি ডান কানে এখন একটা একটা সাউন্ড পাই এরকম, ডাক্তার দেখাইতে হবে ওটার জন্য, আচ্ছা। সাউন্ড গ্রেনেডের ওটার জন্য। হ্যাঁ তো আর স্কিনে প্রবলেম হয়, চোখে খুবই খুবই বিচ্ছিরি ধরনের জ্বালা পোড়া, কারণ নর্মাল টিয়ার সেল তো 40 মিনিটস এর মধ্যে ওটা নর্মাল হয়ে যায়, আমাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু সেটা 4 দিনও শেষ হয় না। আর ওই আমাদের যে জুনিয়র মেয়ের কথা বললাম, সেটা তো প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো হ্যাঁ। ঠিক হচ্ছে না। তো আচ্ছা। আবার স্কিনের ডিজিজও, তো আসলে তখন আমরা যখন আগাচ্ছি পেছাচ্ছি, আমাদের হাতে কিছু নাই, এক পর্যায়ে অসহায় লাগছে, যে ভাই, আমিও তখন মনে হয় আমাদের ওই রাইফেলস এর আমাদের ছোট ভাইদের একটা গ্রুপ ছিল, ওখানে আমি বললাম যে ভাই, মানে হতাশ লাগতেছে না, কিন্তু কি করব, আমাদের হাতে লাঠি নিয়ে কতক্ষণ, আমাদের হাতে তো কিচ্ছু নাই।
আর এরকম না যে জিনিসগুলি আসলে দেখাচ্ছে মানুষদেরকে, এখানে কি হইতেছে মানুষ জানেও না, বাইরের বাইরের মানুষ জানেও না। আর আমাদের ভিডিও টিডিও কতক্ষণ আর কত দূর আর যাবে। তো ফলে এদিকে একটা হতাশা কাজ করছিল, আবার যখন মানুষজন আসছে তখন আবার একটু মানে ভালো লাগা কাজ করছিল। ওই দিনই হচ্ছে আহ, আমরা আবার খুবই মাত্রাতিরিক্ত টিয়ার শেল খাই, আমি এবং আমাদের সাথে ঢাকা কলেজের কিছু বন্ধুরা ছিল, ছোট ভাই ছিল আমাদের সাথে। তো আমি পরে একটা আশেপাশের একটা ধানমন্ডির একটা বাসায় যাই, আমাদেরই এক পরিচিত, সেখানে গিয়ে আহ, অনেক ওই যে পেস্ট টেস্ট লাগানো ট্রাই করি, দেখলাম কাজ হচ্ছে না। তো পরে হচ্ছে শুধুমাত্র ক্লোজ আপ পেস্ট একটু কাজে লাগছে, ওটা ওটা দিয়ে কোন রকমে আমি পরে বাসায় আসলাম, তাও ভালো, রাত্রে তুমি হয়তো তুমি 8টায়। তুমি তুমি ক্লোজ আপের একটা ভালো ইয়ে করে দিলা, প্রমোশন হ্যাঁ করে হ্যাঁ দিলা, আমরা কিন্তু, যে হ্যাঁ দাঁত আমরা পরিষ্কার না হোক টিয়ার গ্যাসের বিরুদ্ধে ভালো কাজ হবে। হ্যাঁ অবাক মানে আমিও জানতাম না। আমাদের এক ফ্রেন্ড যে কিনা হচ্ছে এগুলি এক্সপেরিমেন্ট করে, আছে না কিছু দুষ্ট ছেলে, হ্যাঁ আগে থেকে এক্সপেরিমেন্ট করে রাখে, সে হচ্ছে বলতেছে যে মামা এটা বাদ দে এটা। পরে দেখলাম যে আসলে এটা কাজ করতেছে সিরিয়াসলি, মানে সেন্সোডাইন পেপসোডাইন অন্য কিছু কাজ করে নাই, শুধুমাত্র এটা আল্লাহ জানে এটা কিসের জন্য। হ্যাঁ। তো হ্যাঁ। আমরা সেদিন রাতে এসেই দেখলাম হচ্ছে কারফিউ জারি করে দিছে অলরেডি। আচ্ছা, তো আমি তখন ছিলাম হচ্ছে হাতির ঝিলের আশেপাশে, ওখানে পরের দিন আমরা ভাবতেছি যে কারফিউ মানে তো কারফিউ, কিন্তু নেমে দেখলাম যে আসলে যেটা ভাবছি ওই রকম কারফিউ না, মানে যতটা আমরা ভাবলাম। তার উপরে তো নেট অফ। তো হ্যাঁ। হ্যাঁ। এখন মানে আমি জাস্ট ঘুম তো দূরের কথা, 2 ঘন্টা ঘুমাই, উঠে দেখি ধরেন 50টা মিস কল, কোন জায়গায় কি হচ্ছে। তো সারাদিন একই অবস্থা, আমাদের হয় ফোন কলে থাকতে হচ্ছে অথবা গ্যালারি ঘাটতে হচ্ছে, আর তো কোনো কাজ নেই। হুম। হুম। আর কিছু কিছু অন্যান্য রেভলিউশনের বই টই যে দেখি অন্য জায়গায়, স্যার ইরান রেভলিউশন কিভাবে হয়েছে এগুলি আবার একটু ঝালাই করে নেওয়া। কারণ তখন তো বাইরে কি হচ্ছে যদি জানাও যাইতো যে এইখানে পোলাপান আছে, তাইলেও হয়তো আমরা যাইতে পারতাম, ওইটা জানার পর্যন্ত কোনো ওয়ে নাই। হ্যাঁ। এবং ওই যে ফোন কলের ওইটা আপনি যেটা ভাই বললেন যে রোমিং হয়ে অন্য জায়গায় চলে যায়, এটা কিন্তু তখন আমরা রেগুলার ফেস করছি মোটামুটি। হুম। আমি তখন চিন্তা করলাম করা যায় কি। পরে আমরা আমাদের 4-5 জন ছিল, আমরা কিছু গানের রেকর্ড করলাম। হ্যাঁ। আহ, একটা ফেমাস প্রথম যেটা রেকর্ড করলাম সেটা হচ্ছে ফেমাস একটা গান, দস্তুর, হাবিব জালিবের একটা গান। হ্যাঁ। আহ, मैं नहीं मानता मैं नहीं जानता, ওইটা পরে আর সেটা অনুবাদও করলাম। তারপর তোমার অন্যান্য বাবা জায়গায় খোঁজ মা করছি। বাবা মা কিছু বলে নাই যে এই যে আন্দোলন হইতেছে? তো বাসা থেকে কি বলছে? আসলে এখানে একটা আমি আহ, মানে প্রথম যখন কোটা সংস্কার একদম প্রথম প্রথম, তখনই আমি বলে দিছিলাম যে আমি যাচ্ছি। তো মানে ওই প্রথমে বলে দিছে, এরপরে তো আর না করা যায় না যে মানে আমি কি যাইতেছি নাকি না, মানে অস্বীকার তো আর করা যায় না, আমি অলরেডি বলে দিচ্ছি। তখন বাসা থেকে আমাকে আর না করে নাই, বলছে ঠিক আছে সাবধানে, যেটা হয় না, মানে আমি ভাবছিলাম না করবে, কিন্তু হ্যাঁ। আসলে হ্যাঁ। ওরকম না করে নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর তারপরে কথা বলো, তারপর কি হলো? আচ্ছা, কারফিউ তো দিয়ে আমরা দিল, কারফিউতে তো তখন যোগাযোগ বিচ্ছিন্ন। তোমরা হচ্ছে গিয়ে তখন মানে শুধু নিজেদের ফোন ভিতরে, কলে দেখলাম। হ্যাঁ রাইট, ফোন, তারপরে হচ্ছে গিয়ে তোমরা ওই যে যে লেখাপড়া তোমরা মানে বিভিন্ন অন্যান্য বিপ্লবের তোমরা ইয়েগুলো পড়ছো। আচ্ছা, দেন তারপরে কারফিউ তো আস্তে আস্তে শিথিল করলো, তারপরে কি হলো? আচ্ছা, কারফিউর মধ্যে আমরা ওই যে কিছু বিপ্লবী কিছু গান এগুলো করলাম, তারপরে রেকর্ড করে রাখলাম, জাস্ট আসলে পরে এগুলি করা হবে। তো এর মধ্যে হচ্ছে যখন শিথিল করা হলো তখন হচ্ছে যেই যেই জায়গায়, এটা যদি আমি বলতে চাই, যেই যে জায়গায় বাজার ছিল যে শিথিল করে, যেখানে কোনো আসলে সমস্যা নাই, কেউ কিছু সমস্যা করবে না, আমরা ওই জায়গাগুলিকে পর্যবেক্ষণ করা শুরু করলাম। কারওয়ান বাজার একটা বিরাট জায়গা, যেখানে হচ্ছে বাজারের নাম দিয়ে যাওয়া যায় হুম। হুম। বাজার করার জন্য। তো এই জায়গাগুলিতে আমাদের আমাদের কিছু ভাই যারা ওই জায়গার আশেপাশে যাদের বাসা, তাদেরকে আমরা বললাম যেতে। এবং আহ, মানে ওই ওই জায়গাগুলি আসলে ছিল পয়েন্ট যে অবস্থা বোঝার জন্য কি হচ্ছে, কোন দিকে কি হচ্ছে। ও তারপর আবার হল তো বন্ধ, ইউনিভার্সিটি তো বন্ধ, হলও বন্ধ, হলে পোলাপান নাই। এখানে একটা ভালো কাজ হয়েছে কি, হল বন্ধ করে অনেকে আমরা ভেবেছিলাম যে হয়তো ঢাকায় অনেকে থাকবে, কিন্তু অনেকে ঢাকায় থাকতে পারে না, মানে সবার তো ওই অবস্থা থাকে না, কার বাসায় উঠবে বা এটা। হুম। তো তখন মানে আসলে এই গভর্নমেন্ট চেয়েছিল যে এটা দিয়ে হয়তো বন্ধ করা যাবে, কিন্তু ওই ঢাকার পোলাপান যে
গ্রামে গ্রামে গিয়ে যে ওইখানে গিয়েও যে শুরু করে দিয়েছে, এটা ওরা ভাবেই নাই। হ্যাঁ এটা- মানে ওরা কোন মস্তিষ্কে ওইটা ভাবছিল যে না না এটা বন্ধ করে দেওয়া যাবে, আল্লাহ জানে। হ্যাঁ এরা হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক জায়গায়, আমি যেখানে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কথা ওখানেই বলতে শুরু পারি। করছে, হ্যাঁ, যেখানে গেছে ওখানেই মানে শুরু করছে। যেখানে জাস্ট, যেখানে হয়তো ভাবেও নাই। আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, মানে আমাদের হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া, ওখান থেকেও কিছু মানুষজন বললো যে আহ, এখানে তো আসলে পাবলিকলি কিছু করা যাচ্ছে না, কিন্তু আমরা আছি। তো ওইটাই ভরসার জায়গা, আছি তো। এরকম কিন্তু অনেক জায়গাতে, অনেক জায়গায়, মানে ইভেন গোপালগঞ্জ পর্যন্ত, মানে যেখানে এখন গভর্নমেন্ট ডাউন হওয়ার পরে আওয়ামী লীগের এত, হ্যাঁ, গরম গরম দেখা যাচ্ছে, ওইখানে পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা গিয়ে প্রোটেস্ট করেছে। তো ইভেন, আচ্ছা, আমার এখানে নারায়ণগঞ্জকে একটু উল্লেখ করা উচিত। আপনারা কিন্তু দেখবেন পুরো 1 মাসের আন্দোলনে নারায়ণগঞ্জ কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় নাই ওইভাবে। চাষারা থেকে পাগলা, এরকম অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে ভাই এখানে তো এত মারতেছে, পোলাপানকে এত মারতেছে, কিন্তু কোনো নিউজে তো নাই। তো পরে দেখলাম যে আমাদের গ্রুপে দেওয়া ছাড়া আমাদের তো উপায় নাই, কিন্তু তাও কিন্তু ওই পুরো বাংলাদেশে জিনিসটা যাচ্ছে না, বিশ্ব তো দূরের কথা। তো ইভেন নারায়ণগঞ্জে কয়েকটা গ্রুপ, একটা হচ্ছে ওই দিক দিয়ে শামীম ওসমানের ওই পাশে একটা গ্রুপ, শহীদ মিনারের দিকে, নারায়ণগঞ্জ শহীদ মিনার যেখানে, সেখানে কিছু বাচ্চারা গিয়েছিল, স্কুলের বাচ্চারা, স্কুলের বাচ্চারা গিয়েছিল, তাদেরকে নির্মম ভাবে পিটাইছে, মানে হ্যাঁ খুবই নির্মম ভাবে। হ্যাঁ ওপর হ্যাঁ। থেকে মানুষ, কিছু মেয়েরা আমাকে ভিডিও করে পাঠালো তাদের বাসার সামনে, যেটা। না, যে প্রথম দিনই, যেদিন আবু সাইদ মারা গেল ওই দিন মহিলা কলেজে একজন মারা গেছিল, একটা মেয়েকে মারা মারা হয়েছিল। আম, আমার বাড়ির বাড়ি নারায়ণগঞ্জ। তো আচ্ছা, নারায়ণগঞ্জ তো পুরো ওরা ম্যাসাকার করে ফেলছিল, ওই পুলিশের একদম। গাড়িটাই জ্বালায় একদম মানে দখল করে নিছিল। পরবর্তীতে আবার হয়েছে, অনেক হয়েছে ওখানে, অনেক ফাইটিং হয়েছে, অনেক হ্যাঁ, অনেক নারায়ণগঞ্জে মানে কিন্তু অনেক অনেক সারা দিন, সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু আমরা যখন আসলাম বাসায় দেখি যে নারায়ণগঞ্জে কোনো খবর নেই। এবং এবং ওখানে নারায়ণগঞ্জে অনেক গুলি করছে ওরা, ওই যে গুলি করে যে ছোট অনেক অনেক, বাচ্চাটাকে মেরে ফেললো, জি ওই জি যে জি, ইসের মধ্যে অনেক মানে করছে, প্রচুর ফাইট করছে নারায়ণগঞ্জে, প্রচুর প্রচুর। প্রচুর। আর বাচ্চা বাচ্চা ছেলেরা, স্কুলের ছেলেরা ভাই, হ্যাঁ হ্যাঁ মানে, কিন্তু তাদের কথা, এবং ওখান থেকে কিছু আমাকে ভিডিও পাঠাচ্ছিল যাদের বাসার সামনের অবস্থা এরকম, ভিডিও পাঠাচ্ছিল। এক মানে আওয়ামী লীগের এক লিডারের মেয়ে আমাকে আমাদের এক জুনিয়র, সে পাঠাচ্ছে যে আমাদের বাসার সামনে এরকম হচ্ছে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক জায়গায়, যে ওর ধরেন ওর বাবা ভাই আওয়ামী লীগ বা এরকম করে, কিন্তু সে বেরো হতে পারছে না, কিন্তু জাস্ট অনেক ইনফরমেশন কিন্তু আমাদেরকে দিয়েছে। হুম। মানে এরকম না যে ঘরের ইনফরমেশনই, কিন্তু ওদের কি হচ্ছে ওই জায়গায়, ওই ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। ঘরের না না, শত্রু পুলিশের ছেলে বলে। মেয়ে নেমে গেছে, পুলিশের ছেলে একজন মারা গেছে, এগুলো তো শুনছি আমরা, এগুলো আসছে মিডিয়ার মধ্যে, এগুলো তো জি শেয়ার জি, করছি আমাদের, আমরা। তখন তো আমরা পুরা ব্যস্ত, সারা দিন রাত, মানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই আর শুধু মানে শো সেই করি সময় আর ইশারা আসলে করে, ওই ফয়সাল, সময়গুলো বলা যাবে না। ওই 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 দিনগুলা আমি জানি না আমরা আমি কখনো মানে আমি মির্জা ভাই বা আমাদের আরেকজন রাশেদ ভাই, আমাদের ওই দিনগুলা কিভাবে কাটছে আমরা, আমি এখনো আমি যখন চিন্তা করি যে আমরা হার্ডলি ম্যাক্সিমাম হয়তো 2 ঘন্টা রাতে ঘুমাতাম, আবার সকালবেলা, এবং আমাদেরকে তো ধরো এখানে কাজ করতে হচ্ছে তাই না, আমেরিকাতে তো আমরা জি আমাদের এখানকার লাইফ খুবই তো কঠিন। এখানে তো জি তুমি মানে একদিন কাজ মিস করার মতো উপায় নাই। তো কাজ করছি, ওই কাজের মধ্যেই কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে থেকে ফোনে আমরা ধরো ওই হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জনের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান, এই 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 জায়গার ইনফরমেশন ওই জায়গায় পৌঁছে দেওয়া, কারণ আমরা দেখা গেছে আমাদের মাধ্যমে অনেক তথ্য অনেক আদান প্রদান হচ্ছে। হুম। দেশ থেকে জি আমরা এক হাতে তথ্য পাচ্ছি, আবার আরেক হাত দিয়ে তথ্য আমরা আরেক জায়গায় পৌঁছায় দিচ্ছি আন্দোলনের, বা ইভেন ধরো আর্মির ভেতর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর্মির ভেতর থেকে, জি এয়ারফোর্সের ভেতর থেকে আমাদের কাছে তথ্য আসছে, কারণ সবাই সাপোর্ট করছে। হ্যাঁ, যে হুম ধরো হুম আর্মি, জি জি, একদম। মানে আমাদের মানে সামরিক বাহিনী থেকেও তারা ভেতরে ভেতরে সবাই সাপোর্ট করছে, শুধু উপরের উপরের মহলের কিছু মানুষের জন্য তারা এটাকে প্রকাশ করতে পারছে না। এখন যেহেতু তারা প্রকাশ করতে পারছে না, তো তারা কি, তো ভেতরের তথ্যগুলো তারা আমাদের মাধ্যমে হচ্ছে কি আমরা আন্দোলনকারীদেরকে পৌঁছে দিচ্ছি যে না ঠিক আছে, অমুক জায়গাতে কিন্তু আর্মির এই এই পেট্রোলটা অমুক জায়গায় আছে, ওই জায়গায় এটা আছে, ওই তোমরা এখন আপাতত এই রাস্তায় যেও না, আমরা ওই রাস্তাটা ব্যবহার করো। আমরা কিন্তু কন্টিনিউয়াস এই মাঝখান থেকে আমাদের কিভাবে কেটেছে ওই দিনগুলা, এটা আসলে কোনো এটা নিয়ে এটা নিয়ে বই লেখা যাবে। হুম হুম। আচ্ছা, তো তারপরে বলো তুমি, আস্তে আস্তে যখন ইয়ে হয়ে গেল, মানে কারফিউ শিথিল হয়ে গেল, ঢাকায় মানুষজন আবার বাড়া শুরু করলো, তাই না? তোমাদের জি ঢাকার জি। মানে মিছিলগুলোতে মানুষ, তারপরে তারপরে ইয়েটা বলো যে আস্তে আস্তে মানে যখন মানে সিচুয়েশনটা সরকারের
নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, ওই সময়কার ঘটনাগুলো বলো। আচ্ছা, ওই সময় হচ্ছে বাইরে মানে আমাদের যারাই ছিল এবং আমরা সহ কিছু পয়েন্টে, যেমন যেই যেই জায়গাগুলিতে আগে অনেক মানুষ ছিল, প্রচুর আন্দোলন হয়েছে, ওই জায়গাগুলি আমরা তখন একটু আশাহত হয়েছিলাম। ওই জায়গাগুলি হঠাৎ করে স্টপ হয়ে গেল, হঠাৎ করে কেউ নাই। মানে শাহবাগ যেখান থেকে হ্যাঁ। শুরু হলো জিনিসটা, হুম। ওই জায়গায় কেউ নাই। সায়েন্স ল্যাব, ওখানে এত আহত হয়েছে, এত মানে আমি আমার ভিডিওই, মানে আমি জাস্ট নিজের হাতেই ভিডিও করেছি, মানে 5-10টা, 10টার বেশি হবে, যে শুধুমাত্র ইমার্জেন্সিতে যাচ্ছে এরকম। তো তার মানে, মানে সারাদিন কি পরিমাণে হয়েছে এরকম। তো সায়েন্স ল্যাবের মানুষ কম, হঠাৎ করে একদম নাই, শাহবাগে মানুষ নাই। তখন আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাইরা, তারা কিন্তু এই উত্তরে ঢাকা দক্ষিণ যখন অফ হয়ে গেল, মোটামুটি উত্তরে শুরু হলো জিনিসটা। হ্যাঁ, 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 একদম। ওইটাই একদম এবং ওরাই তো চালাই নিছে, কারণ ওটা পরে জি, থামায় যদি দিতেও পারতো। ওরা জাস্ট ওইটার একদম মোড় ঘুরাই দিচ্ছে, এটা বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি একদম যে আমরা তো ঘটনাটা ভাবিই হয়েছে। নাই। হ্যাঁ, কারণ আসলে আমরা হ্যাঁ, এখন মানে ওই 18 সালে আমি একটা কোথাও একটা লিখেছিলাম, মানে আমাদের তখন তো কম, মানে বাচ্চা মানুষ কি আর লেখালেখি করি টুকটাক। তো মানে ওই সময়ের মানে এটা এই জন্য কম্পেয়ার করছি, আমি সেটা বলছি কিসের জন্য, যে এখন ঢাকার যে মিডল ক্লাস, তারা আসলে হেডেক নিতে চায় না। হ্যাঁ, এবং আমি আছি, ঠিকই তো আছে, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, মোটামুটি চলে যাচ্ছে। তো বেশিরভাগ তো আসলে এই মিডল ক্লাস। ফলে আমরা যখন দেখলাম যে ইভেন 18 সালের আন্দোলন এত বড় হয় নাই কেন, এটার কারণ এটাই, যে খুবই কমফোর্ট জোনে ছিলাম আমরা আসলে তখন। হ্যাঁ, মানে এখন এখন যে একদম দেয়ালে পিঠ থেকে গেছে এরকম ছিল না। তো হুম, এবং তখন আমরা দেখতাম যে মানে নূর ভাই ধরেন কিছু একটা বললো যে আজকে আন্দোলন হবে, অথবা আহ, আগামীকাল এই কর্মসূচি, ওই দেখা গেল ওই পাবলিক ইউনিভার্সিটির এখানের মানুষজনই। আমি তখন নর্থ সাউথের এক ভাইয়ের সাথে পরিচয় ছিল, আমি বললাম যে ভাই আপনারা কি কিছু করছেন ওই সময় 18-তে, আপনারা কি কিছু করছেন? বলে কি, কিসের কি করব? তার মানে ওই পর্যন্ত মানে, মানে আগে ঢাকার একজন যে কোনো লিডার মোটামুটি পর্যায়ের একটা কিছু বললে অ্যাটলিস্ট সারা বাংলাদেশ না গেলেও মোটামুটি ইউনিভার্সিটি গুলির যারা মোটামুটি বুঝতার পাবলিক আছে, তাদের কাছে জিনিসটা যাইতো। কিন্তু এখানে মানে টিএসসি থেকে কোনো আন্দোলনের ঘোষণা হলে নর্থ সাউথ পর্যন্ত জিনিসটা যায় না। হুম। তো সেখানে আসলে আমরা 2024 এটা আশাই করতে পারি নাই যে ওরা আসলে নামবে। হ্যাঁ, না, কিন্তু না এটা নামার তো কোনো আন্দোলনের কারণ একদম নেই, মোড় কারণ ঘুরাই দিল। ওই যে মৃত, মানে যে সাইদের ছবি দেখার পর তারপর কারণ সবই তো ফ্রেন্ড না। আমার এক ফ্রেন্ড জি, জি, নর্থ সাউথে পড়ে, এক ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি পড়ে। ফ্রেন্ডকে মারতেছে দেখতেছে, ওরা কিভাবে তো জি। থামবে? ঠিক আছে, এবং এবং আমি পুলিশ তো আছে, থ্যাঙ্কফুল পুলিশ। জানাতে চাই। হ্যাঁ, পুলিশ হ্যাঁ, এসে পুলিশ তোমার তো এটা ভাই করছে। জাস্ট মানে সবাই এতদিনে সবাই এমনিই বিরক্ত তাদের উপরে। এবং তার উপরে যখন মানে প্রথমে তো আমরা মানে আসলে দেখেন, মানে যারা ছিল বা আমরা যারা ছিলাম, আমাদের শত্রু আইডেন্টিফাই করতে আমাদের কিন্তু কষ্ট হয়েছে। হুম। শুধু যদি যদি পুলিশ থাকতো, তাহলে আমরা বুঝতাম যে আচ্ছা এই ড্রেসের মানুষজন আমাদের শত্রু। কিন্তু ছাত্রলীগ তো আমাদের মতো আন ড্রেসের লোকজন, হ্যাঁ, হ্যাঁ, এমনি একটা টি শার্ট বা পাঞ্জাবি বা শার্ট। তো ইভেন মানে পুলিশ যদি 2 ফোর্স বেশিও থাকতো, আমাদের আসলে এত ডিসঅ্যাপয়েন্টেড হইতে হইতো না যে আসলে মানে কোন দিক দিয়ে কি হবে, কোন দিক দিয়ে কি হচ্ছে, কি হইতে পারে। হ্যাঁ, তো এই জন্য মানে আসলে পুলিশ তো এমনি ডিস্টার্বিং ছিল প্রথমে, নিশ্চুপ ভূমিকা পালন করছে, পরবর্তীতে তারাই এসে জয়েন করলো। হ্যাঁ, তো ইস্ট ওয়েস্ট প্রথমে নামলো রামপুরার দিকে, এবং আহ, যখন ইস্ট ওয়েস্ট কিন্তু লাস্ট পর্যন্ত আর ঘরে ফিরে নাই, একদম লাস্ট পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখলাম ব্র্যাক নামলো, ওদিক থেকে এনএসইউ, আইইউবি, সব প্রাইভেট ইউনিভার্সিটি জোট হলো। তারপর আমরা ভিডিও তো দেখলেনই যে ব্র্যাকে কি পরিমাণ। হ্যাঁ, মানে তো এরপর যখন দেখলাম যে না, যাদের সাথে আমার কখনো পলিটিক্যাল ব্যাপারে কথাই হয় না, যারা ব্র্যাকে করে আমার কিছু ছোট ভাই, বন্ধু বান্ধব, তারা দেখলাম যে এইসব ব্যাপারে কথা বলছে, যে ভাই আপনারা কিভাবে কি করছেন। তখন মানে হয় না, বুক জাস্ট 26 ইঞ্চি 56 ইঞ্চি হয়ে যায়, এরকম হয়ে গেছিল। হুম, যে তার মানে কি সিরিয়াসলি কিছু মানে একটা ম্যাসিভ চেঞ্জ, যেটা আমরা ভাবিই নাই। হ্যাঁ, তো যখন দেখলাম যে না, তারা আসলে আইডিয়া চাচ্ছে যে কিভাবে কি করা যায়, কোন দিক বা বা কি ফলো করলে হয়তো আর একটু মানে বেটার পজিশনে থাকা যায়।
তখন আমরা কিছু আলাপ আলোচনা করলাম, কিছু জায়গায় ইনফরমেশন কিছু দিলাম, আবার কিছু জায়গায় কারোর সাথে কানেকশন করাই দিলাম যে ঠিক আছে এদিকে আমাদের এই ভাই আছে ব্র্যাকের আশেপাশে বাসা, ওনার সাথে যোগাযোগ করো, মানে ভিতরের ভিতরে যতটুকু সম্ভব। এবং তখন হচ্ছে আহ ব্র্যাকের যখন পুলিশ যখন গুলি করলো ব্র্যাকে, তখন তো আচ্ছা ওই দিন কিন্তু আবার ব্র্যাকের সবাই নামে নাই, কিন্তু যখন গুলি করার এগুলি আসলো তখন জাস্ট ব্র্যাক জাস্ট বুম একদম। এবং প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি নেমে সবাই যার যার মতো, আমাকে তখন কিছু মানে ওনাদের নাম না বলতে বলেছিল, যে তখন অনেকে আমাদেরকে ওই আচ্ছা না পানি খাওয়ানো, খাবার খাওয়ানো এগুলির জন্য কিছু হেল্প করেছে। এবং তারা বেশ মানে সরকারের আস্থাভাজন লোক এরকম, হয়তো ফ্রন্ট লাইনে নাই কিন্তু ইভেন মানে এরকম 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 লোকজন, মানে আমরা জাস্ট বিশ্বাস করতে পারি না যে ওনারা আমাদেরকে এত আইডিয়া দিচ্ছে, এত খোঁজ খবর দিচ্ছে, ভিতরের নিউজ দিচ্ছে আমাদেরকে যে কি হইতে পারে কি হবে এরকম। তো এখানে আমি একটা বলতে চাই, আমি আমার এক কাজিন তখন ঢাকার বাইরে থেকে আসলো, উনিও জয়েন করতে চাইলো, আমরা গেলাম এখানে রামপুরার দিকে। তখন হচ্ছে ওই যে বিটিভি যেদিন পুরাইলো, কারা পুরাইছে জানিও না, কিন্তু সবখানে মানে নিউজ আর তখন আসলে আমরা কেউ দেখি না, বিরক্ত লাগে দেখতে, সব হ্যাঁ জায়গায় একই নিউজ। মানে বিটিভির ব্যাপারে আমার আগে থেকেও কোন মানে, যেমন বিটিভি এখন সামনে যে সরকার থাকলেই কি আসবে আর সেই না থাকলে সরকারের কি পক্ষে ভাই, কথা বলবো। হ্যাঁ বিটিভিতে ওটাই, মানে বিটিভিতে হচ্ছে ওটা থাকলেই কি আর না থাকলে কি, বাতাবি লেবুর খবরই তো দেখবো, আর কি দেখবো? সেটাই, ওটা থাকলো যে না আসবে পুড়ে তার গেল, কথা ওটা বলবে। নিয়ে মানে কি নো ওয়ান কেয়ারস হ্যাঁ, অ্যাকচুয়ালি। তো মানে আমরা জাস্ট বিরক্ত যে ভাই একই একই জিনিস বারবার। তো আর টিভি মানে তখন আর টিভি দেখতেও ভাল লাগছে না, মানে নিউজ নিউজ গুলি জাস্ট আমাদের ফ্রেন্ডরা যেটা বলছে, বড় ভাই ছোট ভাইরা যেটা দিচ্ছে, এইটাই আসলে নিউজ। তো পরবর্তীতে হচ্ছে আমি সেটা ভিডিও করি যে আহ, হঠাৎ করে আমি মানে আমার পয়েন্টটা ছিল হচ্ছে আপনার হাতির ঝিলে, কিন্তু যেখান থেকে একই পয়েন্ট থেকে একই সাথে বাম দিকে কারওয়ান বাজার দেখা যায়, এবং ডান দিকে হচ্ছে ইস্ট ওয়েস্ট এর ওই জায়গাটা পর্যন্ত দেখা যায়, একটা উঁচু একটা জায়গা, ওখানে আমি ছিলাম। হঠাৎ করে বললো যে ও ওই দিন আবার ওই জুনায়েদ সাকিরা আসলো হচ্ছে এখানে আমাদের মালিবাগের এদিকে, এদেরকে অ্যাটাক করা হলো, এরা হসপিটালে গেল। আবার আমার সামনে থেকে আচ্ছা তখন হচ্ছে ওই দিন প্রথম হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয় আমাদের সামনে। হ্যাঁ আমি নিজে সেটা ভিডিও করেছি। এবং যেটা পরে বলা হইতেছিল যে হ্যাঁ, যেটা বলা হচ্ছিল না যে এটা পানি দিছে, পানি কিন্তু দিয়েছে কিন্তু গরম পানি, কিন্তু এটা প্রথম হেলিকপ্টারে পানিই দিছে কিন্তু গরম পানি। কিন্তু পরের প্রত্যেকটা হেলিকপ্টার এবং র্যাবের হেলিকপ্টার ছিল সেগুলি, প্রত্যেকটা হেলিকপ্টার থেকে একটু পর পর আমরা তো এখান থেকে সাউন্ড শুনতেছি আর লাইট জ্বলা দেখতেছি, কারণ লাইট কখন জ্বলে এগুলি যদি পাবলিক মানে পাবলিককে বুঝ দিতে চায় যে লাইট আসলে পানি দিলে জ্বলে, হ্যাঁ, খুবই অবুঝের কথা। তো তার মানে সাউন্ড শুনতেছে গুলি করার, মানে লাইট হ্যাঁ বলতে হচ্ছে বারবার কি, যখন এই যে ফায়ার করা হচ্ছে, যে ওই যে ফায়ারের বন্দুকের লাইট। নলের, জি ভাই, বন্দুকের নলের সামনে যে একটা এক্স্যাক্টলি। ফ্ল্যাশ, মানে যেটাকে হ্যাঁ, আমরা মানে মিলিটারিতে আমরা মাজল ফ্ল্যাশ বলি, তোমরা সেই মাজল ফ্ল্যাশটা দেখতে পাচ্ছ, তাই তো? ওকে, তো এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে ফয়সাল এটা বলো তো, ঢাকা শহরের মতো একটা জায়গায় এরকম না যে যে বাইরের একটা বাহিনী এসে ইনভেড করছে, তো তোমার এখানে হেলিকপ্টার থেকে গুলি করতেছে, নর্মাল মানুষজন এটা দেখতেছে, এই ফিলিং গুলো কিরকম ছিল? মানে এটা তো সুরিয়াল একটা ব্যাপার না, যে আমরা তো আন্দোলন অনেকেই দেখছি, হেলিকপ্টার থেকে গুলি করা বা এই লেভেলের মানে ম্যাসাকার তো দেখিনি। এটা তোমরা কিরকম, তখন কি ভয় লাগছে না কিরকম, মানে কি, কারণ সবাই তো দেখতেছে, মানে ওপেন এগুলা হইতেছে। জিনিসটা না তখন মুভির মতো লাগতেছে, এবং নিজের আমরা প্রত্যেকে নিজেদেরকে হিরো ভাবতেছি তখন। আহ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আমরা মুভিতে দেখি না যে ওই হ্যাঁ হ্যাঁ হিরোকে নিজের রূপে কল্পনা করি, এখন হ্যাঁ আমাদেরকে হিরো রূপে আমরা তখন কল্পনা করছি হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, না ভাই আর তো মানে এইটাই। এবং এটাই। প্রত্যেকটা দিন আমাদের শেষ দিন ভেবে কিন্তু আমরা বের হয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, হাসিনা তাহলে পতন এখন করাতে হবে। মানে ইয়ে এখন ফয়সাল, তো এখন তাহলে আমাকে বলো জি, যে কখন তোমরা সিদ্ধান্ত নিয়ে নিলে যে, মানে এটা তো আমি শিওর আমরা তো সমন্বয়কারীদের মুখ থেকে শুনেছি, বাট ধরো রাস্তায়, তোমরা যারা রাস্তায় ছিলে, যে তোমাদের কোন মুহূর্তে তোমাদের মনে হয়েছে যে না, এই হাসিনার বিদায় ছাড়া আমরা ঘরে ফিরবো না, এটা এই মানে ওই ডিফাইনিং মোমেন্টটা এই ওই দিন কোনটা ছিল? ওই হেলিকপ্টার গুলি দেখে। আচ্ছা, ওকে। এবং একটা হচ্ছে হেলিকপ্টার গুলি এবং লাশের সংখ্যা না বলতে চাওয়া, মানে এটা জাস্ট তাদের কাছে তো একটা নাম্বার এটা, আর আমাদের কাছে তো এক একজন গোটা মানুষ। তো ওই মুহূর্তে এবং আমি মানে খুবই অবাক হয়ে মানে আসলে অবাক হইনি, খুশি লেগেছে
যে পান বিক্রি করে যারা, সিগারেট বিক্রি করে যারা, ওরাও কিন্তু বারবার, আচ্ছা ওই দিনের একটা এ আমরা দাঁড়ায় আছি, তো বারবার ওই হেলিকপ্টার দিয়ে যখন গুলিগুলি ছুটছে, আমরা রাস্তার এই পারে মানে আপনার যদি মনে থাকে আহ রামপুরা ব্রিজের রামপুরা ব্রিজের হচ্ছে পশ্চিম দিকে, আমরা পূর্ব দিকে হচ্ছে স্টে স্টে ছাত্ররা, এই আচ্ছা। পাশে কিন্তু সব আম মানুষ, হুম হুম। আচ্ছা আচ্ছা। দোকানদার, রিক্সা চালক, সবাই, মহিলা পর্যন্ত, হ্যাঁ, বাড্ডা তো মহিলারা পুরা পর্যন্ত তোমার এখানে। একদম যুদ্ধক্ষেত্র হয়ে গেছিল। বাড্ডা, একদম একদম মিরপুর, উত্তরা আর শনির আখড়া, এই চারটা হলো ওয়ার জোন ছিল একদম পুরো। বিশেষ করে একদম শনির বাড্ডা আখড়া কিন্তু ভাই পুরো বৃহত্তর বাড্ডা একদম, মানে আপনি যদি দেখেন একদম ওই বসুন্ধরার একটু পর থেকে ওই যে বাড্ডা শুরু হয়েছে একদম হ্যাঁ। মালিবাগ পর্যন্ত, এই জায়গাটা পুরাটা। আহ, এই জন্য কিন্তু হেলিকপ্টার দিয়েও তারা পারছিল না, কারণ আমরা কিন্তু বিকালের পরে আর হেলিকপ্টার দেখি নাই। হ্যাঁ হ্যাঁ। তো মানে তুমি ওইখানেই আমরা ছিলা না? ওইখানেই ওখানেই গুলি ছিলাম। করতেছে, জি। ওইখানেই মানে তোমরা মানে যুদ্ধ করতেছো ওদের সাথে, এরকম চলতেছে নাকি? হ্যাঁ, কারণ আচ্ছা ওখানে হচ্ছে নিচে কিন্তু আবার পুলিশ নাই, বিজিবি, আচ্ছা আচ্ছা। নিচে বিজিবি, উপরে র্যাব। তখন আচ্ছা। ছাত্রলীগ পালাই গেছে, এগুলো আর মানে এরা হ্যাঁ জানে হ্যাঁ আর হ্যাঁ। সম্ভব না। আচ্ছা। নিচে বিজিবি। আর তখন তো হ্যাঁ তোমাদের সাহস বাড়ছে মনে হয় তখন, না? যে এই যে ছাত্রলীগ পালায় গেছে পর বা মানে ইসের। হ্যাঁ, মানে তখন সাহসটা ওই পর্যায়ে বেড়েছে যে আসলে যে একটা তো, মানে এখন আমরা শত্রুদের এখন ড্রেস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এটলিস্ট এইটা তখন আমাদের সবার মনে গেঁথে গেছে ভাই যে স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট কারা, আম যত আমাদের মতো মানে পাঞ্জাবি শার্ট প্যান্ট গেঞ্জি পরা এটা সবাই আমরা এক পক্ষ, আর ড্রেস ওলা উর্দি পরার আরেক পক্ষ। হ্যাঁ হ্যাঁ। তখন আমাদের আচ্ছা। জন্য কিন্তু সুবিধা আহ, হয়েছে জিনিসটা। এখন তাহলে ভাই জি আমি জি বল। একদম মানে কাট টু 5th অগস্ট, মানে এতদিন হয়ে গেল, হ্যাঁ, মানে বিজয়ের মুহূর্তটা আমাদেরকে বলো, যে তুমি তখন কোথায় ছিলে এবং কিভাবে প্রথম মানে তোমরা বিজয়ের বিজয়ের সেই সেই মোমেন্টটা আমাকে একটু একটু ওই এক্সপিরিয়েন্সটা একটু বলো। আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এটা আমি তাহলে দ্রুত ওই জায়গাটায় চলে আসি, ঠিক আছে এখান ওকে, থেকে। হ্যাঁ বলো বলো। তো যখন ওই র্যাবের, আচ্ছা তখন কিন্তু নেট নাই কিন্তু, ওই র্যাব রাইট। যখন গুলি করছে জাস্ট ফোনে ভিডিও করে রাখছি যে নেট আসলে দিব ওইগুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই ওই পর্যায়ে হচ্ছে দোকানদার থেকে আমি যেটা বলছিলাম যে দোকানদার, পানওয়ালা, চাওয়ালা সব হচ্ছে ফ্রিতে দিচ্ছে আমাদেরকে চা, হ্যাঁ যে হ্যাঁ বাবা খান, শরীর আমাকে দিল একজন, বাবা নেন শরীরটা গরম হইব, হ্যাঁ হ্যাঁ। এরকম ভাবে। তো মানে এরকম ভাবে দিচ্ছে, এবং ওই দিন একটা খুবই দুঃখের ঘটনা হচ্ছে, যত আহত মানুষ তাদেরকে হচ্ছে রিক্সায় পাঠানো হচ্ছে, শুধু রিক্সা, সিএনজি, সর্বোচ্চ সিএনজি ও না। যতটা আমরা সেটা এশিওর হইলাম, আমরা একটা নিউজ, একটা কি বলে একটা নিউজ পেপার এবং একটা টিভি চ্যানেল আমাদের পাশেই ছিল, দুইটা গাড়ি ছিল, যে জায়গাটা একটু সেফ ছিল মোটামুটি, মানে এখানে এসে একটু ঠাঁই নেওয়া যাইতো। ওইখানে এসে আমরা সেটা আমাদের কাছে আগেও নিউজ ছিল এটা, এবং ওখানে এসে আমরা শিওর হইলাম এটা, যেটা হচ্ছে যে যত অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স মানেই হচ্ছে লাশ, মানে তারা অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতেছে না, অ্যাম্বুলেন্সের শর্ট পড়ে যাচ্ছে, একটু পর পর ভাই বিশ্বাস করবেন, একটু পর পর 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর পর অ্যাম্বুলেন্স, তার মানে প্রত্যেকটার লাশ, প্রত্যেকটাই। এবং আহ, আর হচ্ছে যদি অসুস্থ হয় তাহলে রিক্সায় পাঠাচ্ছে, আর সিএনজি থাকলে সিএনজি পাঠাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সে লাশ, এটা আমরা কনফার্ম ছিলাম তখন। তো তখন তো সবাই আরো আর মানে একে তো এতক্ষণ রাগে ছিল, এখন দুঃখও পাচ্ছে যে কিভাবে সম্ভব, কারণটা কি, মানে এভাবে আর কতক্ষণ। তো এইটার পর পর হচ্ছে ওই একদম আম জনতা, ওই যেটা বললেন যে একদম পুরো ওয়ার জোন হয়ে গেছে জিনিসটা, রাত পর্যন্ত সাউন্ড শোনা গেল। হ্যাঁ, ছাদে পোলাপান, মানে দেখা গেল যে ছাদ, মানে ছাদ থেকে কিছু ইনফরমেশন আসছে যে ছাদ থেকে পর্যন্ত মনিটর করে করে আর কি। ও আমার কাছে একটা ভিডিও আছে যেটা আমি সবাইকে দিব, যে সেখানে আমাদের পাশে আহ, একজন জার্নালিস্ট ছিল, তো যখন ভিডিও করছি উপর থেকে হেলিকপ্টার হঠাৎ করে নিচু হয়ে, এভাবে তো যাবে জিনিসটা, না গিয়ে এখানে জাস্ট রাউন্ড দিচ্ছে, একটু নিচু হয়ে রাউন্ড দিচ্ছে, লাইট জ্বলছে, আমরা বুঝতেছি কি হইতেছে, ওই পারে আমরা এই পারে, রাস্তার ওই পারে ই করছে, এই পারে আমরা, নিচু হয়ে এখানেই রাউন্ড দিচ্ছে, জাস্ট এই জায়গাটাতেই। একটু পরে দেখা গেল যেখানে মানুষ নাই, মানে আমাদের ছাত্ররা যে জায়গায় নাই, ওই পুলিশ প্লাজার একটু সামনে, সেখানে হচ্ছে আগুন লাগাই দেওয়া হলো কিছুতে, কিন্তু ওখানে কিন্তু ছাত্ররা নাই। হ্যাঁ। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম হুড় হুড় করে থেকে সাংবাদিক হাজির হলো, ওটা ভিডিও মানে ওটা নিয়ে নিউজ শুরু হলো, ভিডিও করা বা এই সেই, কিন্তু ওখানে তো ছাত্ররা নাই আসলে।
তার মানে ওই যে দেখা যায় যে যে ওরা দেখানোর ধ্বংসযজ্ঞ জন্য হ্যাঁ, যে একটা যে তোমরা ভিকটিম রোল প্লে করে। হ্যাঁ ধ্বংসযজ্ঞ ভিক্টিম চালাচ্ছ। রোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন কারণ আমাদেরকে এটা, তাহলে চলো আমরা হ্যাঁ, আমরা 5ই আগস্টে চলে আসি, আমাদের বিজয়ের জি, জি। মুহূর্তটা একটু বলো। আচ্ছা, বিজয়ের মুহূর্তের সকালবেলা আমরা, আচ্ছা সকালবেলা পরের দিন হচ্ছে বের হব আমরা শহীদ মিনারে, যেদিন এর আগের দিন শহীদ মিনারে আমরা যখন জড়ো হইলাম, তখন আসলে মোটামুটি কিন্তু মানে সবাই এটা বিশ্বাস না, মানে একদম পতন হয়ে যাবে এটা বিশ্বাস না করলেও, ওই দিন ওখানে বোম ছাড়া আর কিছু, কোনো কিছু করে মানুষকে সরানো যেত না, এত মানুষ। হুম গার্ডিয়ান থেকে শুরু করে সবাই, বাচ্চা বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে এসেছে গার্ডিয়ানরা। তো ও, আমরা পরের দিন নামবো, আমরা ওখান থেকে আসলাম, রাতে আসলাম। তো আমাদের যারা, মানে যাদের পক্ষে বের হওয়া সম্ভব না, আমাদের এক ভাই, ভাইয়া, ওনাকে আমি আব্বুর নাম্বার দিলাম, আম্মুর নাম্বার দিলাম, আর আমার এক মামার নাম্বার দিলাম, এবং আমার কাজিনের নাম্বার। এবং আমি বললাম যে, মানে, হ্যাঁ, আব্বু এমনিতে স্ট্রং মানুষ, মানে শহীদের নিউজ বা মানে এটা নেওয়ার পরে কিভাবে নিবে যায় না, কিন্তু এমনিতে স্ট্রং মানুষ। আর ডিরেক্ট না বলতে, হ্যাঁ, যে আগে মামাকে কল করতে না পারে, এবং আমি একদম পুরা আগে আমার কাজিনকে কল দিতে, যদি সম্ভব না হয় মামাকে কল দিতে। মামা হচ্ছে আমাদের বাড়ির মানে বাড়ির পাশেই থাকে। তো ওনাকে কল দিয়ে ওনাকে বলতে যে আমাদের বাসায় গিয়ে খবরটা পৌঁছাই, কারণ ফোনে না হার্ট অ্যাটাকের একটা বা অনেক অনেক কিছু হইতে পারে। আমরা একদম আমি একদম, আমি সহ আরো অনেকে এইভাবে বিদায় নিয়ে, হ্যাঁ, মানুষের কাছ থেকে, যে ভাই এই হচ্ছে নাম্বার, একদম। ও, আরেকটা বলে গেছিলাম যে একদম কনফার্ম না হয়ে, মানে এমনি গুম হয়ে গেছে ওইটা নিউজটা দেওয়া দরকার নেই। একদম যদি কনফার্ম হয় যে শহীদ হয়ে গেছে, তখন যেন নিউজটা দেয় বাসায়। আমরা কিন্তু ওইভাবে রাত্রেবেলা হয়ে গেছে। এর হ্যাঁ মধ্যে দিয়ে আমাদের কিছু ভাই আছে যারা 41 দিন আমল করছিল পতনের। হুম। হুম হুম 41 দিনের একটা আমল। এবং সেটা আমাকে বললো যে আমাকে, আহ, আরো আরো অনেকের যার যার জায়গা থেকে দোয়া করছিল আমার কাছে। তো আমাকে কিছু বললো যে মানুষজন, যে দোয়া করবেন, তো ওদের কাছে দোয়া আছে না একদম। মানুষজন আগে যেরকম হজে যাইতো ধরেন 100 বছর আগে, হ্যাঁ একদম বিদায় টিদায় নিয়ে, হ্যাঁ, ওইরকম ভাবে, বা ওয়ারে যখন সাফায়েত ভাইরা হয়তো আহ, এটা ভালো কানেক্ট করতে পারবে, যখন যাইতো একদম বিদায় নিয়ে, একদম এক্সাক্ট এইভাবে আমরা ফজর পর্যন্ত দোয়া চাইলাম, নামাজ পড়লাম, যার যার জায়গা থেকে যারা বাসায় থাকে তাদের কাছে দোয়া চাইলাম। তারপরে হচ্ছে সকালবেলা একদম নেট অফ, ভাবলাম যে আজকে তো শেষ জাস্ট। এবং আগের দিন আসলেই আমরা ফিল করছিলাম সম্ভবত আজকে লাস্ট। কার কার লাস্ট এটা আমরা পরে বুঝলাম। কিন্তু আমরা আসলে আমরা বুঝে গেছিলাম যে, মানে ওই ভেতর থেকে একটা আসে না যে আজকে লাস্ট। কিন্তু আমরা আসলে আমাদেরই লাস্ট ভাবছিলাম যে হয় একদম, হয় স্পার, একদম হয় শেষ স্পার করে না দিবে, ওসপার। হুম অস্পার, হুম হুম। হয় একদম শেষ করে দিবে, না হলে। তো পরে হচ্ছে সকালবেলা আমাদের কোনো একটা সোর্স বললো, জাস্ট টেক্সট আসলো, পিএম ইজ রিজাইনিং। তখন কিন্তু নেট নাই। কটার দিকে এটা, সকালে কটার দিকে? অ্যাবাউট 10-11, 10-11। আচ্ছা, ওকে। তখন কিন্তু নেট নাই, নেট অফ। নেট আসলো মনে হয় সম্ভবত 12-র পরে, মানে আমরা নিউজ পাওয়ার প্রায় 1.5-2 ঘন্টা পরে। তো দেখলাম যে রাইট, মানে আমরা তখন জাস্ট, মানে আমাদের তো আসলে দুইটাই জড়ো হওয়ার কথা শাহবাগে। তুমি তো তখন এর আগে কোথায় ছিলা? তুমি তুমি তখন কোথায়? আমি তখন বাংলা মোটর এরিয়ায়। আচ্ছা। আচ্ছা আচ্ছা তো তো তখন হচ্ছে বের হয়ে গেলাম। এবং এখানে, মানে বাংলা মোটরের একটু আগে মগবাজারের আশপাশ, অথবা একদম আসলে পুরো বাংলা মোটরের এরিয়ার এদিকেই, এটা কিন্তু পুরা আওয়ামী রাজত্ব ছিল, মানে এইদিকে আন্দোলন হয় নাই, এই হুম পাশটাতে। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে দেখলাম চারপাশ থেকে মিছিল। এখন আমাদের, আমি আবার বাইরে যাওয়ার সময় ফোন নিয়ে যাই নাই লাস্ট 2 দিন, কারণ আমার ফোনে ওই যে বললাম ভিডিও গুলি আছে, আরো অনেক ডকুমেন্ট আছে। তো মানে আমি না থাকলেও যেন ডকুমেন্ট গুলি থাক। তো আমাদের অনেকগুলি চ্যাট আছে যেগুলি কিভাবে কিভাবে পরিকল্পনা করা হয়েছে সেগুলি আছে। তো এই জন্য আমি জাস্ট ফোন আমি বাসায় রেখে গেছি। তো তখন হচ্ছে আমরা তো মানে নিউজ আগে মোটামুটি এত কনফার্ম, মানে কিভাবে কনফার্ম হওয়া যায় এই অবস্থায় যে রিজাইন, আসলে রিজাইন করছে, তাই না? মানে অবস্থা তো, মানে এটা আসলে মানে অসম্ভবই ছিল ওই ওই পর্যায়ে। কিন্তু দেখলাম যে রাস্তায় মানুষ নামছে, অঢেল মানুষ, প্রচুর মানুষ, এত মানুষ কখনো দেখি নাই, এরকম মানুষ।
হঠাৎ করে খবর আসছে, আমাদের একজন বললো যে ভাই হাসিনা তো পালাইছে। এই যে এরপরে আরো যারা ঘরে ছিল, হ্যাঁ, একদম সবাই বাচ্চা কাচ্চা সহ, হ্যাঁ, আমাদের স্লোগানই একটা এই মুহূর্তে খবর এলো, হ্যাঁ, শেখ হাসিনা পালাই গেল। পরে একজন আবার ভুল ধরাই দিল যে আরে না না না, তোমরা তো ভুল করতেছো, শেখ হাসিনা না, খুনি হাসিনা। হ্যাঁ। তো এইরকম ভাবে জাস্ট এই এই একটা স্লোগান, হ্যাঁ, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, ভাগছে রে ভাগছে, হ্যাঁ, হাসিনা ভাগছে। তো মানে এরপরে যে এত মানুষ, তো আমরা জাস্ট ডিসাইড করতেছি, আমরা তো বললাম বাংলা মোটরের দিকে, তো আমরা কি লেফটে যাব শাহবাগের দিকে নাকি ডানে গণভবন? তো আমি আহ, পরে আমাদের ছোট ভাই কিছু ছিল, আমার 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 সাথে কিছু ভাইরা ছিল, তো পরে আমরা ডান দিকে যাই, একদম গণভবনের দিকে। পরবর্তীতে তো জাস্ট ওই যে বিজয়, হ্যাঁ, সেটার মানে আর ভাষাই প্রকাশ করা যায় না ওইটা আসলে। গণভবনে বাসায় গিয়ে এসে গণভবনের ভেতরে ঢুকছিল নাকি, কিছু পাইছো গিয়ে? আমি তো ভাই রিসার্চের মানুষ, আমি গিয়ে কিছু বই টই ঘাটলাম, কিন্তু দেখলাম যে আসলে ওই ওল্ড কিছু নাই, জাস্ট ওই, হ্যাঁ, মকসুদুল মানে কিছু মমিনিন ইয়ে না। এই টাইপের যে হ্যাঁ, তো আপনাদের কিছু জেনারেলদের বই টই আছে যেগুলি আসলে খুবই নরেন্দ্র মানে মোদীর মজা না। জীবনী বা এই হ্যাঁ, টাইপের কিছু একটা পাওয়া যাবে। তারপর শিরিন শারমিনের বই দেখলাম যেখানে শুধুমাত্র ওই ছবি ছবি দিয়ে একটা বই করা হয়েছে, 2,000 টাকা দাম দেখলাম। তো হ্যাঁ, এগুলি মানে আমি এগুলি দেখলাম। আর ভেতরে তো, আর এখানে কিন্তু পরে যেমন অনেকে বলছে না এই লুট হয়েছে, কোট আন কোট লুট হয়েছে, এই সেই, অনেক পোলাপান আমার সামনে অ্যাটলিস্ট হাজার তো হবেই। আমরা গেটে অনেকক্ষণ বসা ছিলাম, মানে এমনি টায়ার্ড লাগছিল অনেকক্ষণ হেঁটে। তো এখানে হচ্ছে ওরা ছবি তুলে আবার জিনিসটা রেখে দিচ্ছিল, মানে এটা নেওয়ার কোনো হেডেক নাই ওদের। ওই আচ্ছা, হাঁসের ছবি তুললাম, ঠিক আছে ভাই নেন, মানে এটা কিন্তু। আবার জাস্ট একটা, আরেকটা দৃশ্য ছিল যে, হ্যাঁ, একটা শ্রীলঙ্কা মানে ওরকম হ্যাঁ। আরেকটা দৃশ্য ছিল, একটা কাঠের তক্তা একটা লোক নিয়ে যাইতেছে মাথায় করে। বললাম ভাই এটা নিয়ে কি করবেন? কয় বান্ধায় রাখবো। ওই যে তার ফিলিংসটা, হ্যাঁ, যে বান্ধায় রাখবো, এটাই বাংলাদেশ আসলে, সবাই এটাই চাইছিল। এবং আচ্ছা, রিক্সায় আমরা যখন ফার্ম গেট, হ্যাঁ, তখন ওই যে ওয়াকারুজ্জামান ওনারা জাস্ট যাচ্ছেন, হ্যাঁ, বঙ্গভবনের দিকে যাচ্ছেন, আমরা সবাই দাঁড়ানো, এবং আর্মি ওই দিন যে রেসপেক্টটা পাইছে, হ্যাঁ, বাংলাদেশের মানে স্বাধীনতার পরে একটা বিরাট একটা মানে ওই আম মানুষের সাথে একটা থাকে না, একদম এক্সাক্ট ওইটা হয়েছে। এবং রিক্সা, এটা আমি জাস্ট মানে এটা আমি হয়তো সবসময় বলবো, রিক্সাওয়ালাদেরকে থামায়া মানুষ বলতেছে মামা যাবেন, তারপরে কই? গণভবন। মানে রিক্সাওয়ালাদেরকে মানুষ বলতেছে মামা গণভবন যাবেন, এই জিনিস তো বাংলাদেশে কখনো হয় নাই, হবেও না হয়তো। তো মামা গণভবন যাবেন নাকি? হ্যাঁ, রিক্সাওয়ালারাও বলে একটা টাইমে যে গণভবন ছাড়া অন্য কোনো জায়গায় যাবো না, গণভবন বলে চলেন। তো মানে ওই যে মানুষের খুশি, ওই যে এক্সপ্রেস, হ্যাঁ, রিক্সাওয়ালারা গণভবন বলতেছে যে মামা গণভবন গণভবন, ডাইরেক্ট ডাইরেক্ট গণভবন। তো জাস্ট স্পিচলেস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে আমাদের তাহলে, আমাদের আমাদের মনে সময়। হয় আমাদের অনেক লম্বা হয়ে গেছে আলোচনাটা। যাই হোক, আচ্ছা, ফয়সাল, অনেক ধন্যবাদ আমাদেরকে এই মুহূর্তগুলো আমাদেরকে আসলে উপহার দেওয়ার জন্য। আম, যারা দর্শকরা যারা এতক্ষণ এই আমাদের আলোচনাটা শুনলেন, আহ, আমি জানি না, আপনারা হয়তো যারা সেই সময় ঢাকায় ছিলেন বা রাজপথে যারা ছিলেন, আপনারা অবশ্যই নিজেরা এই এই মুহূর্তগুলো আপনারা আপনাদের অভিজ্ঞতা আপনাদের হয়েছে। কিন্তু যারা সেই সময় ছিলেন না বা ঢাকার বাইরে ছিলেন বা আমাদের মতো যারা দেশের বাইরে যারা ছিলেন, আমরা মানে আমি আমি বলতে পারি যে ফয়সাল, মানে তোমাকে আমার হিংসা হচ্ছে ভাই, আই এনভি ইউ, যে এরকম এইরকম একটা একটা লাইফ ডিফাইনিং মোমেন্ট, হ্যাঁ, বা মানে একটা বাংলাদেশের একটা ইতিহাসের এইরকম একটা মুহূর্ত তোমরা শুধু যে নিজের চোখে দেখেছো শুধু সেটাই না, নিজের হাতে তোমরা এই 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 ঘটনাটা তোমরা তৈরি করেছো। তো এটার জন্য তোমাদেরকে মানে তোমাদেরকে স্যালুট, এবং একই সাথে আমার মানে আমার ঈর্ষা হয় তোমাদের প্রতি। আহ যাই হোক, এবং আমি বিশ্বাস করি এবং আমি আশা করি যে আমাদের এইরকমের একটা রক্তাক্ত বিপ্লবের পরে আমরা যে নতুন স্বাধীনতা বা যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে কখনোই আমরা আর কোন রকমের কোনো ব্যক্তি বা বা পরিবারের দাসত্বের মুখে আমরা ছেড়ে দিব না। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদের রক্ত দিয়ে আমরা অর্জন করেছি, এবং এই স্বাধীনতাটাকে আমরা আমাদের একদম শেষ মানে এই পৃথিবীর শেষ দিন পর্যন্ত, একদম কিয়ামত পর্যন্ত আমাদেরকে ধরে রাখতে হবে, এভাবেই ধরে রাখতে হবে।
এবং কিভাবে ধরে রাখতে হবে সেটা আমাদের এই ছেলেরা, এই আমাদের আজকের এই ফাহিম ফয়সালরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে। এবং ইনশাল্লাহ আমি 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 আশাবাদী যে বাংলাদেশ আর কখনোই এই রকমের আরেকটা একটা পরিবারতন্ত্র বা একটা একটা গোলামির একটা একটা জিঞ্জিরে আমরা আর কখনো আবদ্ধ হয়ে যাব না। তো আমাদের এই আলোচনাটা যারা শুনলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, বা বিশেষ করে আমরা আমরা যেই সমস্ত মতামত আমরা এখানে দিয়েছি বা কথাবার্তা এখানে হয়েছে, এর এর বিপরীতে আপনাদের যদি কোনো রকম দ্বিমত আপনাদের থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেটাকে কভার করার। আর আপনারা যদি এই সংক্রান্ত আপনারা ভবিষ্যতেও আপনারা যদি অন্য কোনো আলোচনা শুনতে চান বা অন্য কোনো অতিথিকে আপনারা দেখতে চান বা তার মুখ থেকে শুনতে চান, সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর আমরা যেহেতু বলছিলাম যে আমাদের এই যে এই রাজপথের গল্প সিরিজের আজকে আমাদের প্রথম পর্ব ছিল, এবং ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতেও এরকম যারা সরাসরি আমাদের রাজপথের আন্দোলনে যারা ছিল, আমরা তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা শুনবো। তো আজকে আমাদের আজকের প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং শেষ করার আগে আবারও ফয়সাল, অনেক ধন্যবাদ। আমি জানি আজকে ঢাকায় আজকে তো ছুটি, এখন ছুটির দিন, ছুটির দিনে আমাদেরকে সকালবেলা বেচা মানে অনেক সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে এই সময়টুকু দিয়েছো, তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞতা। আর ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি আবার। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।